আসসালামু আলাইকুম সবাইকে। আজকের লাইভে সবাইকে স্বাগতম। আমরা মূলত সিনিয়র অফিসার ২০২৪ এর যে নতুন সিলেবাস আজকে দিয়েছে এটা নিয়ে একটু আলোচনা করব। এর সাথে বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালকের যেই সিলেবাসটা দিয়েছে এইটার সাথে সিনিয়র অফিসারের সিলেবাসের মিল অমিল এবং প্রস্তুতির খুঁটিনাটি সম্পর্কে আমরা আলোচনা করব। তো আপনারা যারা এই মুহূর্তে জয়েন করেছেন আমাদেরকে একটু দয়া করে জানাবেন আমাদের ভয়েসটা ঠিক আছে কিনা, আমাদের কোনো সাউন্ডের সমস্যা আছে কিনা। আর একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করে দিবেন, যার ফলে আপনার যেই বন্ধু বান্ধব বা যারা আছেন তারা যেন এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারেন। আর যারা নিজেরা প্রিপারেশন নিচ্ছেন তারা আসলে কি করবেন এবং প্রিপারেশন নিতে যে যারা হতাশায় পড়ে গেছেন তাদের আসলে উত্তরণের উপায় কি এই সংক্ষিপ্ত সময়ে, এগুলি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আপনাদের সাথে আছে আপনাদের পরিচিত মুখ, আপনাদের প্রিয় ভাইয়া মাহিন আহসান। সো আমরা রাত হয়ে গিয়েছে আসলে। আপনারা জানেন যে আমরা মোটামুটি চেষ্টা করছি যে এই যে নতুন সিলেবাস পোস্টে বলা হয়েছে, নতুন সিলেবাস নিয়ে যেই কার্যক্রম বা যেই জিনিসটা এটা নিয়ে আসলে একটু ডিটেলস বলার। সো আমরা মোটামুটি একটা যেই ফাইনাল পজিশন সেই পজিশনে আসছি এবং এই ভিডিওর মাধ্যমে মোটামুটি আপনাদের এই সম্পর্কে ধারণা দিব। সো 11টা 29 বাজে, অনেক রাত। অনেকেই জয়েন করছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের সেশনটা ঠিক আর 30 সেকেন্ড পরে শুরু করব। ধন্যবাদ রাফি ভাই। আসলে ব্যক্তিগত এবং প্রফেশনাল ব্যস্ততা সব মিলে আসলে ওরকম টাইম বের করা হয় না, তবে চেষ্টা করতেছি। এবং আপনাদের জন্য নতুন যে সিলেবাস আসছে সেই সিলেবাস অনুসারে, যেহেতু আমাদের অনেক ছেলেবেলে ভর্তি হয়ে গেছে, অ্যাকচুয়ালি এসওর ক্র্যাশ কোর্সে এরকম সিলেবাস চেঞ্জ হলে হয়তো এসও ক্র্যাশ কোর্স আনতাম না। বাট যেহেতু এনে ফেলছি, আমাদের হচ্ছে ফুল 100 মার্কের প্রিপারেশন আপনাদের নামাইতে হবে। অলরেডি হচ্ছে প্রায় 60-70 জন অ্যাড আছেন। আর যারা অ্যাড হন নাই তারা অ্যাড হয়ে যাইতে পারেন, কারণ পরিবর্তিত পরিস্থিতিতে আপনাদের আসলে ওই গতানুগতিক যে হচ্ছে আমাদের জিকে বেসড পড়া বা এরকম পড়াশোনা দিয়ে আসলে ক্র্যাক করাটা টাফ হয়ে যাবে। হ্যাঁ, আপনাদের একটু হচ্ছে এগিয়ে থাকতে হবে অন্য সবার থেকে। সো আমরা যদি সিলেবাসটা দেখি, আপনার এডি এবং এসওতে মোটামুটি সেম সিলেবাসই দিয়েছে। প্রথমত হচ্ছে আমাদের বাংলা এবং ইংলিশ হচ্ছে আপনার গ্রামার এবং ল্যাঙ্গুয়েজ বলছে এখানে। এখন এইটা অনেকে বিসিএস এর সাথে আপনারা মিলাইতেছেন যে বাংলা ভাষা ও সাহিত্য, ভাষা মিন্স গ্রামার। সো যদি গ্রামারই হইতো, বাংলা এবং ইংরেজি গ্রামারের বাইরে যদি, মানে আমার তো লাইন দুইটা, হয় গ্রামার না হলে হচ্ছে আমার সাহিত্য। আমার তো আর কিছু নাই, মানে একটা ল্যাঙ্গুয়েজের ভিতর গ্রামার আর হচ্ছে সাহিত্য, মেইনলি দুইটাই তো। তো আমার যদি শুধুমাত্র গ্রামার থাকতো তাহলে কোন দুঃখে হচ্ছে মানে বিএসসি এখানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ দিত। হ্যাঁ, বাংলাদেশ ব্যাংকের এইচআরডি ল্যাঙ্গুয়েজটা লাগাইতো কেন? ল্যাঙ্গুয়েজ তো একটা হচ্ছে আপনার বিশাল বড় একটা টার্ম, এটার ভিতরে সবকিছু ইনক্লুডেড। মানে এইটা দেওয়ার মানে হইতেছে তারা যে কোনো জায়গা থেকে কোশ্চেন করতে পারবে এবং তাদেরকে আপনি দায়বদ্ধ করতে পারবেন না। বাংলার যে কোনো জায়গা থেকে কোশ্চেন করতে পারে। ঠিক আছে? ইভেন হইতেছে হচ্ছে হলো গিয়ে আপনার জিকের হইতেছে হচ্ছে ইতিহাস থেকে কোশ্চেন করলে আপনি তারা ধরতে পারবেন না। বলবে যে এটা বাংলার ইতিহাস। হ্যাঁ? এটার সাথে হচ্ছে সাহিত্যর সম্পর্ক আছে। মানে আপনি তারা করতে পারেন, দায়বদ্ধ করতে পারবেন না। তাই না? তো এটা একটা বিশাল আমব্রেলা। সো এইটা নিয়ে যারা ডিডাক্ট করতেছেন যে আসলে সাহিত্য আসবে না, লিটারেচার আসবে না, এইটা আমার মনে হয় ডিডাক্টটা আসলে একটু আর্লি হয়ে যাচ্ছে। হ্যাঁ? ১৫ তারিখ হইতেছে, আমরা এক্সাম হলে গিয়ে হয়তো 100% শিওর হইতে পারবো। বাট আমার মনে হয় না সাহিত্য ছাড়া হচ্ছে এক্সাম দিতে যাওয়া উচিত। টুকটাক সাহিত্য অবশ্যই পড়ে যাওয়া উচিত। বোথ বাংলা অ্যান্ড ইংলিশ। সেখানে আমাদের মার্ক কমিয়ে দিয়েছে। আগে 25 মার্কস ছিল। এখন ৫ মার্ক কমে ২০ হয়েছে। সো এটা একদিক দিয়ে ভালো। আপনার বাংলা এবং ইংরেজি, বিশেষ করে বাংলাটা একটু কঠিনই আসতো আমি মনে করি। ঠিক আছে? তো সেই জায়গা থেকে আপনাদের হয়তো এই ৫ টা মার্ক কমে যাওয়ায় কিছুটা রিলিফ দিবে। আচ্ছা, পাশাপাশি হচ্ছে আমাদের জেনারেল ম্যাথমেটিক্স যেটা, আগে খালি ম্যাথমেটিক্স বলতো, এখন জেনারেল ম্যাথমেটিক্স এটা হচ্ছে এসএসসি লেভেল। এখানে হচ্ছে আলাদা করে বলে দেয় নাই। আপনি ধরে নিতে পারেন এসএসসি লেভেল যেইটা আগে বলতো সেইটাই, বাট অ্যাকচুয়ালি এটা কিন্তু এসএসসি লেভেল ফলো করে না। আমরা সরল রেখা থেকে হচ্ছে কোশ্চেন দেখছি, যেটা হচ্ছে 9-10 এর জেনারেল ম্যাথমেটিক্স এ নাই। সেটা হচ্ছে 9-10 এ হায়ার ম্যাথমেটিক্স এ অল্প কিছু আছে। বাট মেক্সিমাম কোশ্চেন আসতো হচ্ছে আপনার ইন্টারের যে হায়ার ম্যাথের যে বইটা সেটা থেকে। ম্যাট্রিক্স থেকে কোশ্চেন আসছে, আপনারা দেখছেন। ম্যাট্রিক্স কিন্তু নাই না 10 পর্যন্ত কোন সিলেবাসে কিন্তু ম্যাট্রিক্স নাই। এরকম অনেক কিছু আছে যেগুলো অ্যাকচুয়ালি হইতেছে হচ্ছে আপনার কভার করে না 9-10 এর সংজ্ঞায়। এরকম অনেক কিছু আসে। সো এই কারণে হচ্ছে আপনারা ওই 9-10 এর বই সাধারণ ম্যাথ পড়লে যে আপনার সব কভার হয়ে যাবে,
আমি মনে করি যে এটা আসলে মানে আশা করাটাও আসলে বোকামি। কারণ ঠিক আছে 9-10 এর বই বেস করা হয়তো হইতে পারে। বাট 9-10 এর বইয়ে প্রফিট লস এর আলাদা কোনো চ্যাপ্টার নেই। ঐকিক নিয়মে পাবেন কিছু, সমীকরণ চ্যাপ্টারে পাবেন কিছু। কিন্তু প্রফিট লস আপনার ডিপে পড়তে হবে। ব্যাংকের পরীক্ষায় কিছু চ্যাপ্টার আছে এগুলো ডিপে যাইতে হয়। নাম্বার সিস্টেম আপনার বাস্তব সংখ্যা আছে 9-10 এর বইয়ে। বাট বাস্তব সংখ্যার ওই চ্যাপ্টার হচ্ছে আপনার নাম্বার সিস্টেম কভার করে না। এর চেয়ে অনেক ডিটেইলে পড়া লাগে। আমরা যে বইটা লিখতেছি সেই বইতে বোর্ড বই মোটামুটি দেওয়ার চেষ্টা করছি। বাট আমার একেকটা চ্যাপ্টার যদি আমার 30 to 40 পেজ হয়, আমার বোর্ড বুকের অংশটুকু ২ থেকে ৩ পেজ হয়ে গেছে। ঠিক আছে? সো আপনার সিলেবাসটা কিন্তু আসলে এত বড়। যদি আপনি 100% কভার করতে চান। আর 100% কভার করতে না চাইলে আমরা হচ্ছে 500 ম্যাথও বেশি হয়ে যায়। আমি হয়তো 200 ম্যাথের একটা সাজেশন বানিয়ে দেব লাস্ট মোমেন্টে। এই সাজেশনটা হচ্ছে আপনারা এই ১৫ তারিখের আগে একটু হাতে কলমে করে যেতে পারলে হোপফুলি হচ্ছে আপনাদের মোটামুটি একটা হেল্প হবে আরকি। ঠিক আছে? মানে এটা হচ্ছে কম্প্রিহেনসিভ। আপনার ইন্টারের বই মানে একদম 6 এর বইয়ের কিছু চ্যাপ্টার আছে। যেমন 6 এর বইতে কিন্তু হচ্ছে আপনার রেশিওর হচ্ছে হলো কিছু জিনিস আছে। এরপরে হচ্ছে হলো আপনার আরো কিছু জিনিস আছে যেগুলো 6 এর বইতেই আছে। অন্য কোনো জায়গায় নাই। 6 এর বই, 7 এর বই। ওখান থেকে কোয়েশ্চেনও কিন্তু আসছে। আপনারা লাস্ট যেটা হচ্ছে আমাদের ক্যাশ পরীক্ষা হলো, হ্যাঁ? ২৩ সাল ভিত্তিক ক্যাশের যে পরীক্ষাটা হলো না সরি রুরাল ক্রেডিটের খুব সম্ভবত পরীক্ষা হচ্ছে সর্বশেষ। ওইখানে আপনারা দেখবেন যে ক্লাস ৭ এর বই থেকে হুবহু ম্যাথ কমন পড়ছে। ঠিক আছে? সো আমার এদিকে নিচেও নামতে হবে ভাই, আবার ইন্টারের বই থেকে ম্যাট্রিক্স এর কিছু ম্যাথ করতে হবে। ইন্টারের বইয়ে পরিসংখ্যানের কিছু জিনিস আছে। হ্যাঁ? ইন্টারের বইয়ে হচ্ছে সম্ভাব্যতার কিছু জিনিস আছে, সরলরেখা, ইভেন হচ্ছে বৃত্ত থেকে কোয়েশ্চেন আসছে। আপনারা খেয়াল করছেন কিনা জানি না। বৃত্তের ইকুয়েশন থেকে কোয়েশ্চেন আসছে। বৃত্ত কিন্তু হচ্ছে নাই। সো আমাদের কম্প্রিহেনসিভ পড়তে হবে এবং আমাদের ততটুকু গা বাঁচায় পড়তে হবে, যতটুকুতে মোটামুটি আমার সবকিছু কভার হয়। এট লিস্ট পরীক্ষার হলে হা করে না থাকা লাগে। ঠিক আছে? তো অতটুকু ইনশাআল্লাহ হইতেছে আমরা যতটুকু সম্ভব সাজেশনটা প্রায় শেষের পথে সাজেশনটা দিব। নতুন এড হইছে আমার ফিন্যান্সিয়াল অ্যান্ড ব্যাংকিং নলেজ। আগে জিকে ছিল ২০ মার্কের, জিকে হইতেছে হয়ে গিয়েছে। ফিন্যান্সিয়াল অ্যান্ড ব্যাংকিং নলেজ যেটা আসছে এটা একদিক দিয়ে ভালো হইছে। আপনার ওই যে জিকেটা এটা একটা এক্সট্রা বার্ডেন ছিল আমি মনে করি। আ ব্যাংকের আসলে ঐরকম ডিটেইলে এত বাংলাদেশ বিষয় বলে, আন্তর্জাতিক বিষয় বলে এত ডিটেইলে আসলে জানার কিছু নেই। আপনার কনসেপ্ট ক্লিয়ার থাকবে। আপনি ফোকাস লিখবেন, এনালাইটিক্যাল লিখবেন। হ্যাঁ, এটা একটা জিনিস। কিন্তু মানে একদম জিকের যে একদম কোর জিকে যেটা বিসিএস ভিত্তিক জিকে ওটা থেকে আমি মনে করি সরে আসাটা ব্যাংকের জন্য একটা ভালো জিনিস হইছে। হ্যাঁ? তো আপনি ব্যাংকিং রিলেটেড জিকে যেটা সেটা 10 মার্কস। আর অনেকে বলতেছে ওই যে ওই টুকটাক আপনার এনপিএসবি আসতো, ইএফটিএন আসতো। আমার মনে হয় আরেকটু ডিটেইলে পড়তে হবে আপনাদের। আপনাদের যে ব্যাংকের ভাইবার জন্য যারা পড়াশোনা করছেন, তারা জানেন যে ওইখানে কিন্তু হচ্ছে আমরা ব্যাংকিং নলেজ নিয়ে পড়াশোনা করি। সো এই ব্যাংকিং নলেজের ভিতরে ধরেন যে কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী, কেন্দ্রীয় ব্যাংক কোন আইন দ্বারা প্রতিষ্ঠিত হইছে, সেই আইনে কি বলা আছে, কেন্দ্রীয় ব্যাংক আসলে মানে কেন জরুরি? এরপরে ধরেন যে বাণিজ্যিক ব্যাংক পড়তে হবে, বীমা পড়তে হবে। এরপরে ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন যা আছে এগুলা পড়তে হবে। এরপরে বাংলাদেশের অর্থব্যবস্থা, হ্যাঁ? মানে এই যাবতীয় অনেক কিছুই আপনার এখানে কভার করা লাগবে। এটা যে শুধুমাত্র ওই কয়েকটা অ্যাব্রিভিয়েশন পড়ে যাবেন, ওইটা করা উচিত হবে না। সো ফিন্যান্সিয়াল এবং ব্যাংকিং নলেজ নিয়েও আমরা কাজ করতেছি। ১০ মার্ক আশা করি এখানেও ব্যাকআপ হয়ে যাবে। অ্যানালাইটিক্যাল স্কিল যেইটা নিয়ে আজকে আমি একটু ডিটেইলে কথা বলব। অ্যানালিটিক্যাল স্কিলটা অ্যাকচুয়ালি আগে ছিল। আ আগে যদি আপনারা যান ২০১৫, ১৬, ১৭ সালের দিকে যেই বাংলাদেশ ব্যাংকের কোয়েশ্চেন গুলো, সেগুলোতে হচ্ছে আপনি দেখবেন যে প্যাসেজ আকারে অ্যানালিটিক্যাল আসতো। প্যাসেজ ছাড়াও হইতেছে অ্যানালিটিক্যাল আসতো। অ্যানালিটিক্যাল নিয়ে ডিটেইল আলোচনা একটু পরে করব। অ্যানালিটিক্যালে বিশাল বড় মার্কস দিছে। আপনার ২০ মার্ক হইতেছে অ্যানালিটিক্যালে। সো এইটা একদিক দিয়ে ভালো হইছে তাদের জন্য যারা ধরেন যে স্মার্ট ক্যান্ডিডেট, যারা হইতেছে আপনার ফ্রেশ গ্র্যাজুয়েট, হ্যাঁ? তাদের জন্য এটা একটা বড় অপরচুনিটি। কারণ এই জায়গায় সবাই সমান। ওই এক্সাম হলে যে মাথা ঠান্ডা রাখতে পারবে, সে আগায় থাকবে। সে কোন ভার্সিটি থেকে আসছে, কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছে। কেউ ৭ বছর ধরে হইতেছে চাকরির পড়া পড়ে, কেউ ১ বছর ধরে চাকরির পড়া পড়ে বা কেউ মাত্র পার হইলো কোনমতে এপ্লাইটা করছে, পরীক্ষার ডেট দিয়ে দিছে, তাই না? সো ওই জায়গা থেকে আমি মনে করি এটা মোটামুটি লেভেল প্লেইং একটা গ্রাউন্ড তৈরি করতে আপনাদের সাহায্য করবে। বাট অ্যানালিটিক্যাল এবিলিটি আসলেই কঠিন এবং হচ্ছে কঠিনের চেয়েও বড় সমস্যা আপনার হয়তো বাসায় বসে অ্যানালিটিক্যাল সলভ করা যতটা ইজি, এক্সাম হলে বসে ওই প্রেশার মোমেন্টে আসলে পেইন হয়ে যায়, হ্যাঁ? এরপরে আমাদের বেসিক নলেজ অন আইসিটি এইটা আগে যা ছিল তাই আছে এবং আইসিটি কিন্তু ব্যাংকের আইসিটি কিন্তু ওই বিসিএস এর মতো আ বিসিএস এ দেখবেন যে বেসিক কোয়েশ্চেন করে আবার আওলা-জোলা কোয়েশ্চেন করে। তো আপনার ঐরকম জায়গায় যাবে না। এরা মোটামুটি রিজনেবল কোয়েশ্চেনই করে সবসময় এবং প্রয়োগমূলক কোয়েশ্চেন করে। অর্থাৎ যারা হাতে হ্যান্ডস অন হইতেছে আপনার পিসি চালায় অভ্যস্ত, তাদের জন্য ৫, ৬, ৭ পাওয়া খুব আহামরি কোনো ইস্যু হয় না। তারা পায়।
আর যারা মনে করেন যে একদমই হইতেছে হচ্ছে আইসিটি রিলেটেড নলেজ কম, তাদের জন্য আসলে ওই পড়াশোনা করেও ৩-৪ মার্কের বেশি উঠানো কষ্ট হয়ে যায়। বাট ওই জায়গা থেকে চিন্তা করে আমরা সাজেশন দেওয়ার চেষ্টা করব। এটা একটু প্রয়োগমূলক হবে। যেমন আপনার হয়তো বিসিএস এ ইতিহাস, প্রজন্ম, কততম প্রজন্মের কি বৈশিষ্ট্য এই টাইপের কোয়েশ্চেন আসতো। এগুলা ধরেন যে এখানে আসবে না। এখানে ধরেন যে এআই রিলেটেড যে প্ল্যাটফর্ম গুলো আছে এগুলোর নাম ধরে কোয়েশ্চেন আসতে পারে। বা কোনটা কি কাজে ব্যবহৃত হয় সেটা ধরেন যে আসতে পারে। বা ধরেন যে কোনটা কোন আপনার মানে প্রয়োগটা কি? বা ধরেন যে হচ্ছে আপনাদের সফটওয়্যার রিলেটেড বিভিন্ন ইউটিলিটি প্রোগ্রাম কোনটা? এরকম একটু হচ্ছে আপনার একদম তথ্যমূলক জিনিসপত্র থেকে একটু বের হয়ে একটু মানে প্রয়োগমূলক জিনিসটাই আসলে ব্যাংক পছন্দ করে এবং এটা আপনারা হচ্ছে প্রিভিয়াস ইয়ারেও দেখবেন। একদম মানে আছে না যে কম্পিউটার চালানোর সাথে এইটার খুব বেশি হইতেছে প্রয়োজন নাই, হ্যাঁ? ওই রিলেটেড হচ্ছে প্রশ্নগুলা আপনার সাধারণত ব্যাংকে খুবই কম আসে। হ্যাঁ? যে কোনটা কি আবিষ্কারক বা ওই জায়গা থেকে আপনার করতে হবে কি আপনার অল্প কিছু চ্যাপ্টার থেকে একটু বেছে পড়ে নিলে আপনার এই 10 মার্কসে মোটামুটি একটা ভালো ব্যাকআপ পাওয়া যায়। আর পাশাপাশি হচ্ছে আমাদের রিটেন সিলেবাসও চেঞ্জ হইছে। রিটেন সিলেবাসটা নিয়ে আজকে আমি ওরকম কথা বলব না। বাট আপনারা দেখতেছেন ফোকাস রাইটিং কিন্তু হচ্ছে আমার ৩০-৩০, ৬০ করে দিছে। আগে কিন্তু ৩৫-৩৫, ৭০ ছিল। জিকেতে ৩০ মার্ক ছিল। সেখান থেকে কিন্তু ২০ মার্ক কমে মাত্র ১০ এ নিয়ে আসছে। খুব সম্ভবত ১০ টা কোয়েশ্চেন হতে পারে ওয়ান লাইনার। বা কপাল ভালো হইলে ৫ টা কোয়েশ্চেন দিতে পারে। আ সেটার ভেতরে হচ্ছে লেজ লাগানো কোয়েশ্চেন থাকতে পারে। বাট আমার কাছে মনে হচ্ছে ১০ টা কোয়েশ্চেনই ওয়ান লাইনার টাইপের হতে থাকার সম্ভাবনা বেশি। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের ম্যাথমেটিক্স এ এসএসসি লেভেলের কোয়েশ্চেন। সো এসএসসি লেভেল ডাজন্ট নেসেসারিলি যে হচ্ছে আপনার এসএসসির বই থেকে হুবহু ম্যাথ তুলে দিবে, এতটাও করবে না। আপনার যেটা বললাম ওই লেভেল মানে কি আপনার ওইখানে যেসব জিনিস কভার করছে ওগুলো পড়তে হবে। বাট দেখা যায় কি ম্যাট্রিক্স থেকে কোয়েশ্চেন দিয়ে দিছে। সো ম্যাট্রিক্স কিন্তু এসএসসি তে কভার করে না। নট ইভেন সায়েন্স এর পোলাপানও কভার করতে পারে না হায়ার ম্যাথ থেকে। সো আপনাদের এইটার ভরসায় বসে থাকলে হবে না। হ্যাঁ, ৪ টা ৩ টা বা ৪ টা ম্যাথ আসতে পারে। ৩ টা ম্যাথ হয়তো আসবে। এসএসসি লেভেল দিয়েও তো করা সম্ভব। বাট একটু নলেজ এক্সপান্ড না করলে আপনি ৪ টা ৫ টা লেভেলে হচ্ছে ম্যাথ হয়তো পারবেন না। ঠিক আছে? আচ্ছা এরপর হচ্ছে বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন এ আগে হচ্ছে আপনার 10 মার্কস ছিল 9 গ্রেডের এক্সাম গুলোতে। আর 10 গ্রেডের এক্সামে হইতেছে ২০, ৪০ মার্ক আসতো। এইবার মাত্র ২০ মার্ক দিছে এবং এটা বলেই দিছে বাংলা টু ইংরেজি ট্রান্সলেশন হবে। ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন এখানে নাই। অ্যানালিটিক্যাল রিজনিং, ক্রিটিক্যাল থিংকিং, আর্গুমেন্টেটিভ রাইটিং এ 40 মার্কস দিছে। ঠিক আছে? যেখানে আগে আর্গুমেন্টে ৩০ মার্ক ছিল। মাঝখানে হইতেছে ১ টা আসতো। তারপরে রিসেন্টলি আমরা দেখতেছি ২ টা কোয়েশ্চেন আসে ১৫ মার্কের। এখন এখানে আমি ধরে রাখতেছি এট লিস্ট ২ টা হয়তো এর বেশিও আসতে পারে। ইভেন অ্যানালিটিক্যাল রিজনিং এ আপনার হইতে পারে যে প্যাসেজ আকারে হইতেছে হচ্ছে আপনার প্রশ্ন দিছে। সেই প্যাসেজ আকারে ৪ টা বা ৫ টা কোয়েশ্চেন দিল। সেইটা ধরেন যে আপনার সলভ করতে হবে। কারণ এখানে দেখেন আপনাদের কিন্তু প্যাসেজ যেটা ছিল আলাদা আগে ২০ মার্ক আসতো 10 গ্রেডের এক্সাম গুলোতে। 30 মার্কস আসতো কিন্তু হচ্ছে আমার ইয়ার মানে 9 গ্রেডের যে এক্সাম গুলোতে। এখন কিন্তু প্যাসেজটা নাই। সো আপনারা ধরে রাখতে পারেন এনালিটিক্যাল রিজনিং এর ভিতর কোন একটা প্যাসেজ দিয়ে তার সাথে ৪ টা বা ৫ টা কোয়েশ্চেন দিবে। সেগুলো নরমাল প্যাসেজ না যে আমার পড়ে উত্তর দাও ঐরকম না। এটা ধরেন যে আ একটা ক্লাসের সিচুয়েশন বর্ণনা করে কে কার থেকে কতটুকু লম্বা অথবা ধরেন যে হচ্ছে হলো গিয়ে আপনার সিটিং অ্যারেঞ্জমেন্ট নিয়ে একটা কোয়েশ্চেন করল। সে সিটিং অ্যারেঞ্জমেন্ট এ কে কার পাশে বসবে, এরা ২ জন পাশাপাশি বসতে পারবে না। এরে শুরুতে দিতে হবে, শেষে দিতে হবে। এরকম করে অনেক বড় একটা ডিটেইল দিয়ে এরপরে ৪ টা বা ৫ টা কোয়েশ্চেন দিল। ঠিক আছে? এরকম কোয়েশ্চেন আপনারা এক্সপেক্ট করতে পারেন এনালিটিক্যাল রিজনিং যেটা। ক্রিটিক্যাল থিংকিং আর আর্গুমেন্টেটিভ রাইটিং এ হচ্ছে আপনারা যারা আইবি এর এমবিএ পরীক্ষাটা হচ্ছে দিছেন বা ন্যূনতম ধারণা রাখেন সেখানে হইতেছে কিন্তু আপনাদের এরকম ক্রিটিক্যাল থিংকিং, এনালিটিক্যাল রাইটিং এর পার্টটা থাকে যেটা কাইন্ড অফ হচ্ছে আপনাদের ইয়ার মতোই। তো এইখানে আপনারা আর্গুমেন্টেটিভ রাইটিং যেটা পাবেন সেটা ২০ মার্কের থাকার সম্ভাবনাই বেশি এবং একটা আসার সম্ভাবনা বেশি। ২ টাও আসতে পারে বলা যায় না। ২ টা ৩০-৩০ দিল আর ১০ মার্কের একটা অ্যানালিটিক্যাল রিজনিং দিল। মানে এইটা আসলে ব্লাক বক্স। এটা কি হবে কেউ জানে না। বাট আমি আইডিয়া দিচ্ছি যে এই পসিবিলিটিস আছে। এবং আমাদের হচ্ছে এই কয়েকদিন আমাদের টার্গেটও থাকবে আপনাদের এই পসিবিলিটিস গুলার উপরে একটু আমল করানো। যাতে এক্সাম হলে গিয়া করে বসে থাকতে না হয় বা ব্ল্যাংক হয়ে না যান, তাই না? আচ্ছা। সো যেটা বলতেছিলাম আর্গুমেন্টেটিভ রাইটিং হচ্ছে আগের মতই বাট আর্গুমেন্টেটিভ রাইটিং এর হচ্ছে লেংথ হয়তো একটু আ যদি ২০ মার্কের করে তাহলে আপনাদের লেংথ একটু কমিয়ে আনতে হবে। ১৫-২০ মার্ক যদি আসে। আর্গুমেন্ট ১ টা বা ২ টা আসলো। এখান থেকে কিন্তু আপনার লেংথ কমিয়ে জাস্ট হইতেছে হচ্ছে আপনার শুধুমাত্র যুক্তিগুলো উপস্থাপন করতে হবে। আচ্ছা, তো এই আমার হচ্ছে মোটামুটি কোয়েশ্চেন। এরপরে আরো কোয়েশ্চেন আছে। আমার হচ্ছে ৭ নম্বরে হচ্ছে বাংলা ব্যাকরণের কিছু জিনিসপত্র চলে আসছে। অর্থাৎ যেটা আমাদের অ্যাকচুয়ালি বিসিএস এ আমরা অভ্যস্ত বানান, বাক্যশুদ্ধি, প্রবাদ প্রবচন, কারক, সমাস, সন্ধি বিচ্ছেদ, হ্যাঁ? এগুলা আমরা সাধারণত বিসিএস এর
30 মার্কের যেই রিটেন পরীক্ষা 30 মার্কের একটা পোরশন থাকে। সেইখানে মোটামুটি এখান থেকে কোয়েশ্চেন গুলো হয়। সো এইখানে আপনি পাচ্ছেন 10 মার্কস। তো আমার কাছে মনে হয় এইখানে আ প্রয়োগমূলক জিনিসপত্রই বেশি দিবে। বানানের নিয়ম ধরেন যে হচ্ছে আপনার এখানে অল্প কিছু জিনিস পড়তে হবে। যেমন ধরেন যে বাংলা একাডেমির ওই যে 1992 তে যেই হচ্ছে আপনার কিছু রুল দিয়েছিল, সেই রুলের হয়তো ২-১ টা রুল আপনার একটু মুখস্থ করতে হইতে পারে। বাট মেক্সিমাম ক্ষেত্রে হচ্ছে আমাদের বানানের যেই বেসিক জিনিসগুলো মানে বানান শুদ্ধিকরণ। আপনাকে হতেছে ২ টা ভুল বানান দিল, আপনার এটা শুদ্ধ করলেন ২ মার্ক। বাক্য শুদ্ধিতে হচ্ছে ২ টা ভুল বাক্য দিল, শুদ্ধ করে প্রবাদ প্রবচন ২ টা দিল, সলভ করে দিলেন ২ মার্ক, হ্যাঁ? বাক্য রচনা করে দিলেন। দেন কারক সমাস থেকে হচ্ছে কোয়েশ্চেন করল যে এটা কোন কারকে কোন বিভক্তি। সমাসে প্রশ্ন করল যে এইটা কোন সমাস। তাই না? সন্ধি বিচ্ছেদে আপনাকে বলল যে এইটার হচ্ছে ইয়াটা লিখো, সন্ধি বিচ্ছেদ করে দাও। এরপরে এক কথায় প্রকাশ। মানে এখান থেকে হয়তো আপনি ধরে রাখতে পারেন ২ টা ২ টা করে কোয়েশ্চেন আসতে পারে। ৩ টা ৩ টা ৪ টা কোয়েশ্চেন আসতে পারে অথবা কপাল ভালো থাকলে ৫ টা ৫ টা ১০ টা কোয়েশ্চেন আসতে পারে। ঠিক আছে? এবং এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে যে বিরোচন যে পার্টটা হইতেছে আমরা খুব জোর দিয়ে পড়াই আমাদের ভিক্টোরসে আমাদের যতগুলো কোর্স আছে সেটা ব্যাংকের প্রিলি হোক বা বিসিএস এর প্রিলি হোক, আমরা সবসময় হইতেছে এই পার্টটা একটু জোর দিয়ে পড়াই। কারণ এইটা কিন্তু হচ্ছে আপনাদের অনেক জায়গায় কাজে লাগে। এবং এখান থেকে নাম্বার তোলাটা ইজি কম্পারেটিভলি অন্যান্য যেই একটু চিন্তা ভাবনা করে উত্তর দিতে হয়। এখানে কিন্তু আপনার দ্রুত উত্তর দেওয়ার একটা সুযোগ থাকে। ৩-৪ সেকেন্ডে একটা হচ্ছে কোয়েশ্চেন সলভ করা যায়। যার ফলে এই টাইমটা আপনি অন্য জায়গায় কাজে লাগাইতে পারেন। সো আমরা শুরু থেকেই এই বিরোচন পার্টটাতে জোর দিয়ে হইতেছে আপনাদেরকে সাপোর্ট দিয়ে থাকি। আচ্ছা, এরপরে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি এর ভিতরে কিন্তু হচ্ছে আমাদের সেন্টেন্সের স্ট্রাকচার, সাবভার্ব, এগ্রিমেন্ট, ফাইনাইট, নন ফাইনাইট ভাবে অনেক কিছু কথাবার্তা দিছে। সারমর্ম যেইটা সেটা হচ্ছে আপনাদের হতেছে আ খুব সম্ভবত হয় একটা প্যাসেজ দিবে, সেটাকে হচ্ছে আপনার কারেকশন করতে হবে। মানে কিছু, কিছু ভুল থাকবে সেটার হচ্ছে কারেক্ট করতে হবে। অথবা সেপারেট কিছু বাক্য দেওয়া থাকবে, সেই বাক্যগুলাকে আপনার কারেক্ট করতে হবে। সোজা বাংলায় সেন্টেন্স কারেকশন এবং সেন্টেন্স কারেকশন হচ্ছে আওতাটাও কিন্তু এখানে বলে দেওয়া আছে যে নরমালি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ফর্ম অফ ভার্ব এগুলা থেকে। আর এছাড়া হচ্ছে আপনার পার্ট অফ স্পিচ সরি ট্রান্সফরমেশন এরপরে স্পিচ বলতে অ্যাকচুয়ালি আমার যতটুকু ধারণা এটা হচ্ছে ন্যারেশন বুঝাইছে। এটা পার্ট অফ স্পিচ না। ট্রান্সফরমেশন এরপরে ন্যারেশন এরপরে ধরেন যে হচ্ছে আপনার ইডিয়মস, হ্যাঁ? এগুলো হচ্ছে আপনার আসতে পারে যে ইডিয়মস ২ টা দিয়ে দিল এটার হইতেছে হচ্ছে আপনার মিনিং অথবা সেন্টেন্স তৈরি করো। ট্রান্সফরমেশন ২ টা দিল আপনাকে বলল সিম্পল টু কমপ্লেক্স, কমপ্লেক্স টু কম্পাউন্ড করো। অথবা আপনার অ্যাফার্মেটিভ, নেগেটিভ মানে যেগুলো আছে আপনার ট্রান্সফরমেশন এর রুল যেগুলো, সেগুলো ধরেন যে আপনাদেরকে দিয়ে দিল। আর হচ্ছে আমাদের স্পিচ বলতে আমি ধরে নিচ্ছি এটা ন্যারেশন বুঝাইছে। সো ওই তো স্পিচ বলতে ন্যারেশন। তো ট্রান্সফরমেশন এর ভিতরে এখানে কিন্তু দেখেন ভয়েস চেঞ্জ কিন্তু আলাদা করে বলা নাই। আপনাদের ধরে নিতে হবে ট্রান্সফরমেশন মিনস হচ্ছে ভয়েস চেঞ্জ সহ। অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস এটাও কিন্তু ট্রান্সফরমেশন এর ভিতরে পড়ে। ঠিক আছে? তো ঐটা সহ কিন্তু হচ্ছে আপনাদের চিন্তা ভাবনা করতে হবে। সো এইটা হচ্ছে আমাদের রিটেন এর পার্টটুকু। এরপর আবার ফিন্যান্সিয়াল ব্যাংকিং নলেজ আবার ১০ আগে ২০ এখানে ১০। সো এখানে হয়তো আপনারা ওই যে ওয়ান লাইনার টাইপের কোয়েশ্চেন আপনারা পেতে পারেন। সো এই হইতেছে হচ্ছে ওভারঅল একটা আইডিয়া দিলাম। আমরা আজকে প্রিলি নিয়ে কথা বলব। প্রিলিতে এখানে আইডিয়া পাইছেন। বাকিটা আমাদের যেই বা সামনে যে ক্লাসগুলো হবে ১৫ তারিখ পর্যন্ত টানা ক্লাস চলবে এবং এক্সাম চলবে। সেগুলোতে হইতেছে আমরা চেষ্টা করব যে বাকি জিনিসগুলো হইতেছে আস্তে, আস্তে বুঝিয়ে দেওয়ার জন্য। আজকে হইতেছে যে জিনিসটা নিয়ে সবাই সবচেয়ে ভয় আছে সেটা হইতেছে এনালিটিক্যাল স্কিল। সেইটা হচ্ছে আমি একটু দেখাবো যেইটা অ্যাকচুয়ালি হইতেছে শিটটা আমাদের মোটামুটি রেডি হইছে। আরো কাজ বাকি আছে। একটা দিন কাজ করলে হোপফুলি হয়ে যাবে বা আমি যদি আজকে সারাদিন টাইম পেতাম আজকে হয়ে যেত। আচ্ছা সো আমার এনালিটিক্যাল এবিলিটির ভিতরে হচ্ছে কি, কি টাইপের কোয়েশ্চেন আসতে পারে? আমি টপিক গুলো বলি যে আমার কি, কি টাইপের হচ্ছে টপিক বা কি, কি টাইপের প্রশ্ন আমার কভার করতে হবে। প্রথমত হচ্ছে আমাদের ক্যালেন্ডার রিলেটেড প্রবলেম গুলো আমরা একটু সলভ করব। সো ক্যালেন্ডার রিলেটেড প্রবলেম বলতে আমরা আ হয়তো মানে কি বলবো যে আমার হইতেছে একটা সালের ১ম 1st জানুয়ারি হচ্ছে আমার বৃহস্পতিবার হলে 31st ডিসেম্বর হচ্ছে আমার কি হবে? অথবা ২০২৬ সালের 1st জানুয়ারি যদি আমাদের বৃহস্পতিবার হয়, তাহলে হইতেছে ২০২৭ সালের 1st জানুয়ারি হইতেছে আমাদের কি বার হবে? সাধারণত এইসব কোয়েশ্চেনের সাথে আমরা পরিচিত। বাট এনালিটিক্যাল এবিলিটি যদি আপনারা হচ্ছে ওয়েবসাইট ভিত্তিক বা আইবিএর এমবিএ বা এই টাইপের যদি ঘাটাঘাটি করেন, হ্যাঁ? আমি তো ধরেন যে আইবিএর এমবিএ পরীক্ষাও দিছিলাম। আমি তো ২০১৯ সালে হচ্ছে পাস করে বের হইছি। সো ওই সময় কিন্তু আপনাদের মতো যে বিআইবিএম হচ্ছে যেই চেঞ্জটা আনলো ওই সিলেবাসটা কিন্তু এতদিন পর্যন্ত চলছে, হ্যাঁ? সো বিআইবিএম এর আগের যুগে আমরা পরীক্ষা দিয়ে এসেছি। সো আমাদের কিন্তু ওই জিনিসগুলা পড়াশোনা করে পরীক্ষা দিতে হইছে। আমাদের কিন্তু এরকম যে আপনাদের যেরকম সিলেবাস দিয়ে দেয় ওরকম সিলেবাসও দিত না। মানবন্ধন দিত না। পরীক্ষার হলে গিয়া হইতেছে হচ্ছে আমরা বুঝতাম ও আচ্ছা এগুলো আসছে। সো ওই জায়গা থেকে যারা একটু হতাশ তাদের বলি যে সিচুয়েশন অনেক ইমপ্রুভ করছে। ঠিক আছে? এট লিস্ট ওয়ার্নিং দেয়।
বা হচ্ছে কোন দিকে যাইতে হবে রাস্তাটা আপনি চিনেন। ঠিক আছে? আচ্ছা, সো যেটা বলতেছিলাম আমাদের সাধারণ বছরের ক্ষেত্রে এগুলো আসতে পারে। দেন হচ্ছে লিপ ইয়ার এর কিছু বিষয় আছে। লিপ ইয়ার হলে আমার বছরে ১ টা দিন বেড়ে যায়। ৫২ সপ্তাহ ১ দিন। ৩৬৫ দিন, ৩৬৪ দিন ইস ইকুয়াল টু ৫২ ইন্টু ৭ অর্থাৎ ৫২ টা সপ্তাহ। তার সাথে ১ টা দিন অর্থাৎ ৫২ সপ্তাহ ১ দিনে একটা বছর কমপ্লিট হয়। সো ৫২ সপ্তাহে যেহেতু হইতেছে হচ্ছে আমার বছর কমপ্লিট হয়, তো আপনার লিপ ইয়ারে ১ টা দিন বেশি হওয়ার পরে ৫২ সপ্তাহ ২ দিন হয়। তো আপনার জানুয়ারির যদি 1st হচ্ছে আমাদের বৃহস্পতিবার হয়, তাহলে আমাদের লাস্টের যে দিনটা হবে সেটা হচ্ছে ৫২ সপ্তাহের লাস্ট দিন। সো ওই দিনটাও অ্যাকচুয়ালি বৃহস্পতিবার হয় এবং পরের বছরে অর্থাৎ পরবর্তী বছরের জানুয়ারিটা কি হবে? আপনার ঠিক তার পরের ডেটটা হবে অর্থাৎ শুক্রবার হবে। অর্থাৎ ৫ জানুয়ারি ২০২৫ যদি আমার সানডে হয়, আপনার কি হবে? আপনার হচ্ছে ৫ জানুয়ারি ২০২৬ হচ্ছে হলো গিয়ে আপনার মানডে হবে। ঠিক আছে? মানে পরের বছরে ১ দিন বাড়বে, আগের বছরে গেলে ১ দিন কমবে। মানে এই যে একদম বেসিক যে বিষয়গুলো আছে, লিপ ইয়ার এর ক্ষেত্রেও হচ্ছে হলো গিয়ে আপনাদের ২ দিন এটা মাথায় রাখতে হয়। আর কিছু না। বাট এইটা ছাড়াও কিন্তু অনেকগুলা ইস্যু আছে। মানে এনালাইটিক্যাল এবিলিটি তে এই জিনিসগুলো কভার করতে হয়। এগুলো হয়তো আমাদের গতানুগতিক কোনো বইয়ে আপনারা হয়তো ওরকমভাবে পাবেন না। ঠিক আছে? বিশেষ করে যদি আপনাদের ওয়েবসাইট ভিত্তিক এনালাইটিক্যাল এবিলিটি করে তাহলে কিন্তু এগুলা আ ইন্ডিয়ান ওয়েবসাইট গুলোতে হচ্ছে আপনি এই জিনিসগুলা পাবেন। যেটা হইতেছে আপনার বাংলাদেশী সাধারণ যে বইগুলো আছে সেগুলা ঐরকম আসলে আপনি এত ডিটেইলে পাবেন না। যেমন ধরেন যে লিপ ইয়ার নির্ণয়ের যে বিষয়টা আছে সেইটা আমরা জানি যে এই যে ৪ দিয়ে ভাগ গেলেই লিপ ইয়ার হবে, হ্যাঁ? খুশি মনে। বাট আরো ডিটেইলে আছে। যেমন ২০০০ সাল কিন্তু ২০০০ সাল, ১৯০০ সাল এগুলা কিন্তু হচ্ছে হলো গিয়ে আপনার মানে যেমন ১৯০০ সাল মানে আমরা জানি কি ১০০ বছর পর, পর আমরা এটাকে লিপ ইয়ার ধরি না। বাট আবার যদি হচ্ছে আমার এই যে ৩ টা শূন্য থাকে বা ৪০০ দ্বারা বিভাজ্য হয়। অ্যাকচুয়ালি সূত্রটা হইতেছে ৪০০ দ্বারা অর্থাৎ ৪০০ বছর পর, পর আমরা একটা এরকম ইয়াকে কিন্তু আমরা লিপ ইয়ার ধরি। মানে আমি আবারও বলি, আপনার যে জোড়-বিজোড় যা কিছু আছে সবগুলা হচ্ছে ৩৬৫ দিন। কিন্তু যেগুলো ৪ দিয়ে বিভাজ্য হচ্ছে সেগুলা কি লিপ ইয়ার হচ্ছে। আবার ১০০ বছর পর, পর আমাদের কি হয়? আমাদের ১০০ বছর পরে সেটা ১০০ বছরও কিন্তু কি ৪ দ্বারা বিভাজ্য। বাট ওই দিনটাকে কিন্তু হইতেছে হচ্ছে আমরা লিপ ইয়ার ধরব না। কিন্তু এরকম ৩ টে ১০০ বছর যাওয়ার পরে ৪র্থ যে ১০০ বছরটা আছে সেইটা আবার হচ্ছে লিপ ইয়ার ধরতে হবে। সো এরকম ডিটেইল কিন্তু কোন জায়গায় বলা নাই। তো এই জিনিসগুলা থেকে যদি কোয়েশ্চেন চলে আসে বিপদে পড়ে যাবেন, হ্যাঁ? সো এইজন্য হচ্ছে আমি চেষ্টা করছি ইন্ডিয়ান ওয়েবসাইট বা আপনার অ্যাকচুয়ালি এমবিএ এর যেই প্রবলেম গুলো এটা হচ্ছে কম্প্রিহেন্সিভলি হচ্ছে কভার করার জন্য। আচ্ছা সো এরপরে ধরেন যে অড ডে বের করা। অড ডে মানে হইতেছে হচ্ছে আপনার আ মানে আপনার হইতেছে পূর্ণ সপ্তাহ গঠন করার একটা পদ্ধতি। অড ডে দিয়ে খুব ইজিলি আপনার ১০ দিন ১৫ দিন আপনারা বলল যে মাসের এত তারিখ ৩ তারিখ এইবার হইলে আমার হচ্ছে ২০ তারিখ বা এত তারিখ কি বার হয়। সো জিনিসগুলো হইতেছে অড ডে দিয়ে হইতেছে হচ্ছে আমাদের ক্যালকুলেশন করা অনেক ইজি হয়। আপনারা বসে, বসে হাতে কলমে বইসা আপনার যদি ১০ দিন ১৫ দিন হয় তাইলে হাতে, হাতে হিসাব করা যাইতে পারে। কিন্তু আপনার ২, ৩, ৪ মাস যদি হয় তাহলে কিন্তু হাতে, হাতে হিসাব করে আপনি পারবেন না। তো সেক্ষেত্রে অড ডেজ বলতে বুঝায় যে ৭, ৭, ৭ করে তো পিরিয়ডিকলি হচ্ছে আপনার দিনগুলো আসবে, তাই না? তো আপনার ১০ দিন মানে কি আপনার ৭ দিন যাওয়ার পরে আরো ৩ দিন। সো আপনার ৩ দিন হচ্ছে অড ডেইজ। ওই অড ডেইজ আপনি হিসাব করবেন। অর্থাৎ আপনি আজকে ধরেন যে শুক্রবার ১০ দিন পরে কি হবে? সো ৭ম দিনে কি হবে? আজকের পর থেকে ৭ নাম্বার দিনে হবে শুক্রবার। সো ওই পর্যন্ত আমাদের হিসাব বাদ। আমরা হচ্ছে ৮, ৯, ১০ শনি, রবি, সোম অর্থাৎ ১০ দিন পরে ১০ম দিনটা কি হবে? সোমবার হবে। মানে এইভাবে করে কিন্তু হচ্ছে অড ডেইজ এর হিসাব আপনাদের ক্যালকুলেশনটা অনেক কমিয়ে দেয়, তাই না? তাইলে এই বেসিক জিনিসগুলো হইতেছে আমাদের এই শিট গুলাতে আমরা দিব। হ্যাঁ? সো এই হচ্ছে হলো আমাদের ক্যালেন্ডারে আরো অনেক নিয়ম আছে। যেমন হইতেছে হুট করে আপনাকে বলল যে ১৬ই ডিসেম্বর ১৯৭১ এগুলো আমরা যেগুলো একদম বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে দিনগুলো আছে যেমন ধরেন যে ২১শে ফেব্রুয়ারি, ১৬ই ডিসেম্বর 1971 বা ধরেন যে গণ-অভ্যুত্থানের কোনো একটা দিন দিয়ে দিল। এরকম কিন্তু মানে খুব এগুলো মুখস্থ রাখাই ভালো। ওইদিন কি বার ছিল এটা মুখস্থ রাখাই ভালো। বাট মুখস্থ না রেখেও কিন্তু আপনি ডে কোড দিয়ে যেকোনো বছরের যেকোনো দিন কিন্তু আপনি বের করতে পারেন। অর্থাৎ আপনার যদি বলে ১৬৫৬ সালের ১৩ই জানুয়ারির হচ্ছে আমার বার নির্ণয় করে দাও, আপনার পক্ষে কিন্তু বার বের করা পসিবল। এটা কি দিয়ে সম্ভব? ডে কোড দিয়ে সম্ভব। সো এই ডে কোড জিনিসটা কি এইখানে হইতেছে ব্যাখ্যা করা আছে। যে আমার সানডেকে 0 ধরা হয়, স্যাটারডেকে 6 ধরা হয়। এটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট। ঠিক আছে? এই প্যাটার্নটাই সম্পূর্ণ ডিফারেন্ট। আপনি যেকোনো বছরের যেকোনো দিন এই প্যাটার্ন দিয়ে হইতেছে হচ্ছে আপনারা বের করতে পারবেন। হ্যাঁ? আজকে এত ডিটেইলে হয়তো আমি যাচ্ছি না। সো এই তো। মোটামুটি হচ্ছে আমাদের ক্যালেন্ডারে বেশ কিছু জিনিস কভার করার আছে। সো মোটামুটি সবগুলা টাইপ কভার করার চেষ্টা করছি। ক্যালেন্ডারের পরে আপনাদের ক্লক রিলেটেড পড়াশোনা করতে হবে। ক্লক রিলেটেড সবচেয়ে বেশি যে কোয়েশ্চেনটা আছে সেটা হইতেছে ঘড়ির কাঁটা
এদের ভিতর যে মধ্যবর্তী কোণ যেটা সেটা খুবই সিম্পল একটা সূত্র দিয়ে কিন্তু হচ্ছে আপনার কভার হয়ে যায়। কিন্তু এছাড়াও ধরেন যে হচ্ছে আপনার ঘড়ির কাঁটার গতিবেগ, আপেক্ষিক গতিবেগের কিছু কনসেপ্ট আছে। আমাদের ২ টি কাঁটার ভিতরে হচ্ছে আপনার আপেক্ষিক যেই অবস্থান সেইটা হচ্ছে আপনাদের কিছু বিষয় আছে যে হচ্ছে আপনার একবার যদি ঘুরে তাহলে হইতেছে হচ্ছে আপনার ১১ বার হইতেছে একে অপরকে ওভারল্যাপ করে। আর পুরো একটা দিনে অর্থাৎ ২৪ ঘন্টায় মোটামুটি ২২ বার হইতেছে একে অপরকে অতিক্রম করে থাকে। হ্যাঁ? উপরিপাতন হয়। এবং বিপরীতমুখী অবস্থান কয়বার হয়? ওই সেম ১২ ঘন্টায় ১১ বার, ২৪ ঘন্টায় ২২ বার। বিপরীতমুখী অবস্থান কি? ধরেন যে ঘড়ির কাঁটায় আপনি দেখলেন যে ৬:৩০ টার মতো বাজে। সো ৬ এদিকে, ১২ হচ্ছে হলো গিয়ে উপরে। সো এটা বিপরীতমুখী অবস্থান। যদিও ৬:৩০ টায় সরি ৬ টায় মানে একদম হইতেছে যে এরকম বিপরীতমুখী অবস্থানে থাকে। তাই না? এরকম করে বিভিন্ন সময় বিভিন্ন বিপরীতমুখী অবস্থানগুলো এরকম আপনাদের জানতে হবে। এগুলা থেকে কোয়েশ্চেন আসছে বিগত বছরে। আপনারা যদি ২০০০ সাল থেকে ২০০০ ১৮-১৯ সাল পর্যন্ত দেখেন এরকম কোয়েশ্চেন কিন্তু আসছে। তো এইটি মোটামুটি এছাড়া আয়নায় ঘড়ি দেখা যে আপনার হচ্ছে আয়নায় দেখা গেল যে ২:৪৫ বাজে। তো অ্যাকচুয়ালি কয়টা বাজে? ঠিক আছে? তাইলে এইটাও কিন্তু হচ্ছে আয়নায় ঘড়ি বাজলে আপনার ১১ মানে এটা সিস্টেমটা হইতেছে ১১ ঘন্টা আর হচ্ছে ৬০ মিনিট হচ্ছে হলো গিয়ে আপনাদের এটা হচ্ছে বিয়োগ দিতে হয়। অথবা আপনার মাথায় বুদ্ধি থাকলে যেমন এই ২:০৬ বাজে যদি আয়নায় দেখেন তাইলে এই যে ১০ এর কাছাকাছি এই জিনিসটা চলে যাবে। তাই না? তো এইটা কিন্তু হচ্ছে এরকম হচ্ছে আপনার গেস করা যায়। বাট গেস না করতে পারলে এই বাংলা সিস্টেমে হইতেছে আমরা কিন্তু সলভ করতে পারি। আচ্ছা এছাড়া হচ্ছে আমাদের ঘড়ি স্লো হয়ে যাওয়া, ঘড়ি ফাস্ট হয়ে যাওয়া। সো ঘড়ি স্লো হয়ে গেলে আমাদের হইতেছে সময় হারায়, ঘড়ি ফাস্ট হয়ে গেলে মানে আমাদের হচ্ছে ইনকারেক্ট টাইম হইতেছে যে আমাদের সময় হারায় আর ঘড়ি ফাস্ট হয়ে গেলে আমাদের টাইম গেইন হয়। সো টাইম গেইন এবং টাইম লস কিভাবে করে এরপরে ১৫ মিনিট সময় পিছিয়ে গেলে হচ্ছে আপনার ১০টা ২০ বাজলে অ্যাকচুয়ালি হইতেছে প্রকৃত সময় কত? সো আপনি যোগ করবেন না মাইনাস করবেন। এরপরে প্রতিদিন হচ্ছে এত সেকেন্ড হারাচ্ছে। এরকম অনেক টাইপের হচ্ছে ম্যাথ হয়। তো এগুলো হচ্ছে চেষ্টা করছি মোটামুটি কম্প্রিহেন্সিভলি হচ্ছে দেওয়ার জন্য। আচ্ছা। যেমন ধরেন যে হচ্ছে প্রতিদিন ১০ মিনিট করে সময় হারায়। কতদিন পরে ঘড়িটি সঠিক সময় নির্দেশ করবে। অর্থাৎ একটা ঘড়ি নষ্ট হয়ে গেল যেমন একটা পুরোপুরি নষ্ট ঘড়ি। ১টা বাজছে ঘড়ি নষ্ট হয়ে গেছে। এই ঘড়িটাও কিন্তু দিনে ২ বার আপনার ঠিক টাইম দিচ্ছে। সিমিলারলি যেকোনো নষ্ট ঘড়ি একটা মানে যদি আমার ঘড়ি আস্তে, আস্তে চলে বা জোরে বলে সে কিন্তু কোনো না কোনো সময় গিয়ে সঠিক টাইম দিবে। ঠিক আছে? যদিও এগুলোর সিগনিফিকেন্স কি আমি জানি না। ঘড়ি নষ্ট হয়ে গেলে তো নষ্ট হয়েই গেল। বাট এগুলো এনালিটিক্যাল এবিলিটি তে আসে। তো ওই নরমাল ওইটা আমরা জানি দিনে ২ বার নষ্ট হইলেও সে হচ্ছে সঠিক সময় দেয়। বাট এইগুলো একটু কঠিন যে প্রতিদিন ১০ মিনিট করে সময় হারাইলে কতদিন পরে সে ঘড়িতে এটা সেটা হবে। সো ৭২ দিন পরে হবে। সো এটা হচ্ছে হলো আপনাদের কিছু বেসিক জিনিসপত্র এখানে হচ্ছে আমি দেওয়ার চেষ্টা করছি। পরবর্তীতে আপনাদের নিউমেরিক্যাল এবিলিটির উপরে কোয়েশ্চেন আসবে। নিউমেরিক্যাল এবিলিটি গুলো অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্স আর কিছুই না। তো এইখানে হচ্ছে ম্যাথমেটিক্স একটু ট্রিক ম্যাথমেটিক্স। যে ১০ টা ইঁদুরকে ১০ টা ক্যাট হইতেছে হচ্ছে ১০ সেকেন্ডে ধরে। সো ১০০ সেকেন্ডে ১০০ র‍্যাট ধরতে কয়টা বিড়াল লাগবে? সো এইটার উত্তর আল্টিমেটলি এই ১০ টা বিড়াল দিয়েই আপনি ১০০ সেকেন্ডে ১০০ বিড়াল ধরতে পারেন। ঠিক আছে? সিম্পল হচ্ছে হলো গিয়ে আপনার ঐকিক নিয়মের ম্যাথ বাট হচ্ছে মেক্সিমাম মানুষ এইটা বাসায় না করে গেলে বা এটার সাথে পরিচিত না হইলে আপনি হয়তো ভুল করবেন। এরকম করে আরো অনেক ম্যাথ আছে। ৭ দিনে ৭ জন শ্রমিক হ্যাঁ? আপনার ৭ ঘন্টা করে ধান কাটে। তো এরকম করে হচ্ছে হলো কতদিন করলে কি হবে? ওইটার উত্তর সাধারণত এই যে এটা চেঞ্জ হয় না। আগেও ১০ টা বিলাই ছিল, পরেও ১০ টা বিলাই থাকবে। ওই কৃষকের দেখবেন যে আগেও ৭ জন কৃষক ছিল, পরেও ৭ জন কৃষক থাকবে। মানে এটা চেঞ্জ হয় না। এটা হচ্ছে একটু analytical ability টাইপের। হ্যাঁ? এরপরে ধরেন যে এই জিনিসগুলো আসলে আহামরি এগুলো বুঝানোর কিছু নাই। এগুলা মোটামুটি আপনারা করে আসছেন। যেমন হচ্ছে করমর্দনের এই ম্যাথটা হইতেছে অ যেকোনো বইয়ের কম্বিনেশন চ্যাপ্টারে পাবেন, সমাবেশ চ্যাপ্টারে পাবেন। সমাবেশও কিন্তু আপনার ইন্টারের বইয়ের কনসেপ্ট। যদিও সমাবেশ থেকে রেগুলার কোয়েশ্চেন এসে থাকে, হ্যাঁ? সমাবেশের জন্য আমাদের আলাদা একটা চ্যাপ্টার আছে। পারমুটেশন এবং কম্বিনেশন আলাদা একটা চ্যাপ্টার হচ্ছে আমাদের ম্যাথ বইটাতে আপনারা পাবেন। আচ্ছা, সো যাই হোক ওখানে হচ্ছে করমর্দন এটা হচ্ছে আপনার যতজন ব্যক্তি আপনার হচ্ছে n into n-1/2 এই সূত্র দিয়ে হচ্ছে আমাদের হইতেছে খুব ইজিলি এটা হয়ে যায়। অথবা এইটা না মনে রাখতে পারলে NC2 হ্যাঁ? ২ জন একসাথে হাত মিলাইতেছে n সংখ্যক ব্যক্তি। এরকম করে হচ্ছে আপনাদের সলভ করে দিতে হয়। তো এরকম নিউমেরিক্যাল জিনিসপত্র দিয়ে হচ্ছে আমাদের কোয়েশ্চেন আসতে পারে। নিউমেরিক্যাল জিনিসপত্র মানে এই যে আমার যোগ, বিয়োগ, গুণ, ভাগ অথবা হচ্ছে আপনার এই যে যোগের বদলে কিছু একটা নতুন একটা অপারেটর আপনাকে ইন্ট্রোডিউস করল। যে এই অপারেটরটা দিয়ে কি হয়? যোগ, বিয়োগ, গুণ, ভাগ হয় না। এই অপারেটর এখানে যখনই দিব এটা হচ্ছে ৫ গুণ হয়ে যাবে। ঠিক আছে? মানে এরকম হচ্ছে আপনার নতুন, নতুন অপারেটর হচ্ছে ক্রিয়েট করে এটাতে আপনার টেস্ট করতে পারে। সো আল্টিমেটলি এরপরে হচ্ছে আমাদের এরকম একটা সংখ্যা দিয়ে বলতে পারে যে কত কি হবে। ঠিক আছে? তো
তো এই জিনিসগুলা আমার নিউমেরিক্যাল অ্যাবিলিটি আলাদা করে পড়ার কিছু নাই। এগুলা ওই ম্যাথমেটিক্স পড়লেই এইটা মোটামুটি কভার হয়ে যায়। এর বাইরে আমাদের কোডিং ডিকোডিং আলাদা করে পড়তে হবে। খুবই ইম্পোর্টেন্ট। বিসিএস যারা পরীক্ষা দিয়েছেন এর সাথে আপনারা পরিচিত। কোডিং ডিকোডিং প্রায় এসে থাকে। বিসিএস পরীক্ষায় আসবেই। রিটেন পরীক্ষায় ৫০ টার মধ্যে ৫-৭ টা তো কোডিং ডিকোডিং থাকেই। আর প্রিলি পরীক্ষায় ১৫ টার ভিতরেও ২-৩ টা কোডিং ডিকোডিং থাকে। সো এই কোডিং ডিকোডিং জিনিসটা হইতেছে খুবই মজার। এটা অনেকগুলো ইয়া আছে, মানে টাইপ আছে। যেমন ধরেন যে আমাদের হইতেছে অনেক সময় বিপরীত ওয়ার্ড দিতে, যেমন A মানে হইতেছে Z, B মানে হইতেছে হচ্ছে Y, হ্যাঁ? উল্টা ক্রম হচ্ছে আমাদের অনেক সময় চলে আসতে পারে। আমাদের ABCD কে 1 2 3 4 দ্বারা হচ্ছে ডিনোট করতে পারে। আমার একটা কোড দিল সেটা হচ্ছে পরের সংখ্যাটা। অর্থাৎ আমাদের বলল আ মানে BAT কে হচ্ছে কোড করার জন্য। সো BAT রে কোড করলে কি হয়ে যাবে? B এর জায়গায় C বসবে, A এর জায়গায় B বসবে, T এর জায়গায় আ U বসবে। ঠিক আছে? তো ওইভাবে হচ্ছে হলো আমাদের চেঞ্জ হয়ে গেল। এরকম অনেকগুলা সিস্টেম আছে কোডিং ডিকোডিং এর। ঠিক আছে? তো ওই মানে এই যেমন মনে করেন যে সিস্টেমের কি করলো? আমাদের এখানে হচ্ছে সিসমেট বানায় দিল। ঠিক আছে? তো সিসমেট এটা দিয়ে সিস্টেমই বোঝাচ্ছে। আগের ৩ টা অক্ষর ঠিক থাকবে, পরের ৩ টা অক্ষর নিজেদের ভিতর হচ্ছে ইন্টারচেঞ্জ হবে। ঠিক আছে? তো এই যে ফ্র্যাকশন আমাদের, মানে এখানে আমাকে বলছে সিস্টেমকে সিসমেট লেখলে ফ্র্যাকশনকে কি লিখবো? সো ফ্র্যাকশন হচ্ছে হলো গিয়ে আমাদের ১ টা ২ টা ৩ টা ৪ টা ৪ টা ৪ টা ৮ টা। সো আমাদের ফ্র্যাক ঠিক থাকবে, শোনটা হচ্ছে উল্টায় যাবে। তাই না? শোনের হচ্ছে এন আগে হবে, টি লাস্টে হবে। তো এইভাবে করে কিন্তু হচ্ছে হলো গিয়ে আমাদের জিনিসগুলো হচ্ছে আমাদের সলভ করতে হয়। ঠিক আছে? এরপরে হচ্ছে ইংরেজি বর্ণমালার ক্রম আপনার মুখস্থ করা লাগবে। ২৬ টা ওয়ার্ড। আ আর হচ্ছে বাংলাতে হচ্ছে হলো গিয়ে আপনাদের হচ্ছে ৫০ টা ওয়ার্ড। মেইনলি হচ্ছে হলো গিয়ে আপনাদের ব্যঞ্জনবর্ণ যে ৩৯ টা আছে সেটার ক্রমটা একটু ভাই মুখস্থ করে যাওয়া লাগবে, হ্যাঁ? আমাদের হয়তো অনেকেরই প্র্যাকটিস নাই দেখে হুট করে কোন জায়গায় আছে, কত নাম্বার বর্ণ এর পরে কি আসে, এই জিনিসগুলো হয়তো অনেকে আমরা ভুলে যেতে পারি, হ্যাঁ? আসলো যেটা হচ্ছে ২৫ টা, অনেকে ২৫ টা পর্যন্ত মনে থাকে। ২৫ টার পরে কি আছে, কোনটা কোন জায়গায় বসে এটা হয়তো ভুলে গেছি আমরা। তাই না? ২৬ নাম্বার বর্ণ কোনটা, ২৭ নাম্বার বর্ণ কোনটা, এগুলো একটু দেখতে হবে। ক্রমধারা দিয়েও কিন্তু হচ্ছে আপনার ম্যাথ আসতে পারে। কোনটার পরে কোনটা বসবে এবং ক্রমধারা দিয়ে অনেক সময় ডিকশনারি রিলেটেড কোয়েশ্চেন চলে আসে যে এই ডিকশনারির এই ওয়ার্ডটা আগে বসবে নাকি ওই ওয়ার্ডটা আগে বসবে। কিভাবে বুঝবেন? যেইটা হচ্ছে ক্রোনোলজিতে বা হচ্ছে বাংলা বা ইংরেজি বর্ণমালায় যেটা আগায় আছে সেটার অবস্থান ডিকশনারিতেও কিন্তু আগায় থাকে। ঠিক আছে? এরপর ধরেন যে সিএসসি, ডিডিডি এইটা এমন হলে ডি সমান, সমান ৭ হইলে এর ভ্যালু কত? মানে মাথা নষ্ট ম্যাথ না, কিন্তু আসলে মাথা নষ্টের কিছু নাই। খুব ইজিলি এই জিনিসগুলো হইতেছে সলভ করা যায়। যেমন এখানে ডিডিডিডি বলতে এটা বুঝাইতেছে যে ডি সমান, সমান ৭ মানে এইটা হচ্ছে ৪ ডিজিটের একটা হচ্ছে অঙ্ক। সো ৭77। সো এই সিএসসি এর সাথে কি ৭ আর ৭ হইতেছে হচ্ছে আপনি গুণ দিছেন। তো ৭ আর ৭ গুণ দিলে সিএসসি এর ভ্যালু চলে আসলো কত? ১০১। তাইলে খুব ইজিলি বের করে ফেলতে পারলাম আমি যে সি তাইলে 1, এ তাইলে 0, সি তাইলে 1। মানে একদম সিম্পল কিন্তু জিনিসটা। কিন্তু আমরা হুট করে এক্সাম হলে গিয়ে কিন্তু এগুলাই আ মানে প্যাচ লাগায় ফেলবো আরকি। বা ধরেন যে হচ্ছে হলো গিয়ে আমাদের যে অ্যারিথমেটিক সাইন এখানে কোনটা বসলে এটা ২৭ হবে। তাই না? খুব মজার, মজার জিনিস। এটা আসলে ভয় পাওয়ার কিছু না। এটা মজা নিয়ে হচ্ছে আপনাদের পড়তে হবে। আচ্ছা, তো এই আমাদের কোডিং ডিকোডিং খুবই মজার একটা জিনিস। কোডিং ডিকোডিং এর পরে আছে হচ্ছে আমার সিকোয়েন্স। সিকোয়েন্স হচ্ছে আমাদের অনেক টাইপের সিকোয়েন্স হয়। যেমন ১ম টাইপটা হচ্ছে আমাদের সমান্তর ধারা থাকতে পারে। এরপরে হইতেছে হচ্ছে আমাদের সমান্তর ধারা খুবই কম থাকে। ঠিক আছে? আমাদের নরমালি হচ্ছে আ স সমান্তর ধারার ভিতরে ধারা বেশি আসে। এই জিনিসগুলো সামনে পাচ্ছি আমরা। গুণোত্তর ধারা মানে হচ্ছে গুণ, গুণ আকারে বৃদ্ধি হয়। ৩ এর থেকে ৯, ৯ থেকে ২৭, ২, ৩, ৪, ৫ আপনি এরকম একটা সংখ্যা গুণ দিতে থাকবেন। আর সমান্তরালের ক্ষেত্রে কি হয়? আমাদের যে একটা নির্দিষ্ট সংখ্যা পরপর গেট হচ্ছে। যেমন ৩৬ থেকে ২৮, ২৮ থেকে ২১। তো এখান থেকে দেখবেন যে হচ্ছে ৩৬ থেকে ২৮ এ আসতে ৮ ঘর লাগে। ২৮ থেকে ২১ যেতে ৭ ঘর লাগে। এখান থেকে এটাতে যেতে ৬ ঘর লাগে। মানে আমাদের কি হইতেছে? এদের ভিতরে পার্থক্যটা কমতেছে। তাই না? তাইলে এরকম হচ্ছে সিকোয়েন্স এর ম্যাথ গুলা কিন্তু খুবই কমন এবং আসবেই। এনালিটিক্যাল ম্যাথে মানে সিকোয়েন্স এর ম্যাথ আসে নাই, এরকম হয় নাই কখনো বিসিএস এ। ঠিক আছে? সো আপনাদের এই সিকোয়েন্স এর ম্যাথ কতটুকু আসবে আমি জানি না। ব্যাংকে আমি বিগত বছর যেটা দেখলাম সিকোয়েন্স এর ম্যাথ মানে খুবই কম আসছে। বাট স্টিল হচ্ছে আশাবাদী আমি সিকোয়েন্স এর ম্যাথ যদি দেয়, খারাপ হবে না আসলে। আপনাদের জন্য ভালোই হবে সিকোয়েন্স এর ম্যাথ দিলে। হ্যাঁ? এরপর হচ্ছে আমাদের গুণোত্তর ধারা। গুণোত্তর ধারার পরে হইতেছে ধারাগুলার পদগুলোর অন্তরের গুণোত্তর ধারা। মানে ধারার ভিতরে ধারা। যেমন ৮৪, ৪০, ১৮ ১ম এ দেখলে মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা। বাট এদের পার্থক্য দেখলে দেখবেন যে হচ্ছে ৪৪ গড় পার্থক্য, পরেরটা ২২ গড় পার্থক্য, পরেরটা ১১ গড় পার্থক্য। তাই না? মজা না বিষয়টা? তাইলে এই যে আমাদের হইতেছে ৪৪ গড় পার্থক্য, ২২ গড় পার্থক্য, পরেরটা কি? ১১ গড় পার্থক্য আসবে। ১১ গড় পার্থক্যতে এটার মান হয়ে যাবে কত? ৭। কিন্তু হুট করে দেখলে কিন্তু এটা হচ্ছে এটার পরে কি আসবে কিন্তু বুঝা যায় না। তাই না? মানে ধারাগুলার
ভিতরে যে অন্তর ওইটার ভিতরেও কিন্তু হচ্ছে ধারা থাকতে পারে। যেমন এই যে আমি এই জিনিসটার কথা বলতেছিলাম যে ধারাগুলোর ভিতরে কিন্তু হচ্ছে আমার ধারা থাকতে পারে। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে ফিবোনাক্কি ধারাটা আমাদের শিখতে হবে যে আগের ২ টা পদ যোগ করে থার্ড পদটা বের করা। ২ টি ভিন্ন ধারা দিয়ে ধারা তৈরি করা। যেমন ধরেন যে এইখানে ৪, ৮, ১২ একটা ধারা, আবার ১১, ১৯ সামথিং এটা হচ্ছে আরেকটা ভিন্ন টাইপের ধারা। এরকম ধারা কিন্তু ২ টা ধারা মিক্স থাকতে পারে। সো এই ধারার ম্যাথগুলো অবশ্যই আমাদের হচ্ছে পড়ে যাইতে হবে। কিছু বিশেষ ধারা আছে। যেমন এটা বর্গ সংখ্যার ধারা, এরকম করে ঘন সংখ্যার ধারা হইতে পারে। এরকম অনেক কিছু মৌলিক সংখ্যার ধারা হইতে পারে। তাই না? জোড়-বিজোড় সংখ্যার ধারা হইতে পারে। এরকম অনেক কিছুই হইতে পারে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের অড ম্যান আউট মানে হচ্ছে কি ৪ টা অপশনের ভিতর যেইটা হইতেছে আপনাদের বাকি ৩ টা থেকে একটু ডিফারেন্ট সেটা হচ্ছে অড ম্যান আউট। অড ম্যান আউট থেকে আপনারা কোয়েশ্চেন পাচ্ছেন ২০ মার্কেও পাবেন। রিটেন এর যেই ১০ মার্ক আছে সেখানেও হয়তো পাইতে পারেন। অড ম্যান আউট থেকে অবশ্যই কোয়েশ্চেন থাকবে, কোনো মিস নাই। ঠিক আছে? অড ম্যান আউট এইটা নরমালি হইতেছে আমরা এতদিন ভোকাবুলারির জন্য পড়াইতাম যে ৪ টা শব্দের ভিতরে কোন শব্দটা আলাদা। এখন এই জিনিসটা হইতেছে আমাদের নিউমেরিক্যালিও পড়তে হবে। নাম্বারের জন্যও পড়তে হবে। যে নিচের কোন নাম্বারটা ডিফারেন্ট। হয়তো এদের ভিতর কোন একটা আমাদের মৌলিক সংখ্যা না। যেমন ধরেন যে ৯ হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা না, বাকিগুলো মৌলিক সংখ্যা। এগুলো হচ্ছে আমাদের যে ফরম্যাটিংটা এখনো হচ্ছে আমাদের করা হয় নাই। আমি জাস্ট হচ্ছে শিটগুলো হচ্ছে রেডি করছি। জাস্ট এটা একটু ফরম্যাটিং করে দিলে আমার হচ্ছে শিটটা রেডি। আচ্ছা, এরপরে ধরেন যে হচ্ছে আমাদের কাউন্টিং ট্রায়াঙ্গেল যে আমার হুট করে একটা ট্রায়াঙ্গেল এরকম দিয়ে দিল। ট্রায়াঙ্গেল দিয়ে এখান থেকে হচ্ছে আমাদের বলল যে ট্রায়াঙ্গেলটা কত? এটা খুবই কমন কোয়েশ্চেন ব্যাংকেও আসে, বিসিএস এও আসে। এটা আপনাদের আসতে পারে। নেক্সট হচ্ছে আমাদের আয়না, মিরর। মিররের ক্ষেত্রে হচ্ছে আমাদের মিরর ইমেজে যে এগুলো হচ্ছে চিহ্নটা কিরকম হয়? এ এর চেহারা দেখতে কিরকম হয়? জে দেখতে কিরকম হয়? এই জিনিসগুলো ধরেন যে এখানে বলা আছে। ঠিক আছে? ক্যাপিটাল লেটার, স্মল লেটার এরকম কোনটা দেখতে কিরকম সেটা ধরেন যে চিত্রটা হচ্ছে এখানে দেওয়া আছে। সো এখান থেকে আপনাদের হচ্ছে একটু দেখতে হবে। যেমন আপনাকে এখানে বলছে যে নিচের কোনটা আয়নায় ধরলেও সেম প্রতিবিম্ব হবে। সো এখান থেকে একটু মাথায় বুদ্ধি থাকলে বোঝা যায় যে এটা আসলে এই সি নাম্বারটা হচ্ছে আপনাদের অপশন হবে, হ্যাঁ? নেক্সট হচ্ছে হলো গিয়ে আমাদের এই ক্লকও কিন্তু মিরর ইমেজ হইতে পারে। ক্লকের মিরর ইমেজের ক্ষেত্রে হচ্ছে আমাদের বুঝতে হবে যে একটা ক্লকের যদি এরকম হয় তাহলে মিরর ইমেজটা হবে এরকম আরকি। আমি যদি একটু করে দেই। মানে আমার কিরকম হবে? এই যে এই লাইন বরাবর আসবে, তাই না? মানে আমার যেহেতু এটা এই বরাবর, তাহলে এই বরাবর। তো ওইখান থেকে হচ্ছে আমাদের মিলাবো, মিলায়ে দেখবো যে এইটাই শুধুমাত্র হচ্ছে আমাদের আনসার হওয়ার মতো। তাই না? আর এছাড়াও বিভিন্ন টাইপের অবজেক্ট হইতে পারে। এই অবজেক্ট গুলো আপনাদের চিনতে হবে। যে অবজেক্ট এরকম হইলে মিরর হইলে কি হবে? মানে আমাদের এই মাথার সাথে এই মাথাটা আপনি কানেক্ট করবেন, এই মাথার সাথে এই মাথাটা কানেক্ট করবেন। দেখবেন লাইফ ইজি হয়ে গেছে, হ্যাঁ? এরপরে হচ্ছে আপনি ভিজুয়ালাইজ করতে পারেন জিনিসটা কিরকম। যেমন এই জিনিসটা দিলে হচ্ছে এই মাথার সাথে এইখানে এই মাথাটা কানেক্টেড থাকবে, এই মাথার সাথে এই মাথা কানেক্টেড থাকবে। তাইলে এরপরে মাথা যদি কানেক্টেড থাকে বাকি বডি হচ্ছে আপনি এমনি কানেক্ট করতে পারবেন। আহামরি কিছু না। যে এইখানে হচ্ছে একটা জিনিস আছে তাইলে এইটার সাথে এইটা কানেক্টেড হবে। ঠিক আছে? তাইলেই মোটামুটি হচ্ছে হলো গিয়ে বুঝা যায় বিষয়টা কি। এরকম হচ্ছে অনেক টাইপের হচ্ছে মিরর ইমেজের হচ্ছে প্রশ্ন আসতে পারে। জিওমেট্রিক ফিগার এইটা ভাই পারা একটু টাফ। মানে একটু মানে ভালোই টাফ। এই টাইপের কোয়েশ্চেন গুলো বিসিএস এ হুট করে পরীক্ষাও পারা যায় না। ব্যাংকেও পারতে কষ্ট হয়ে যায়। বাট আপনারা কিছু হচ্ছে টাইপ এখান থেকে দেখে যেতে পারেন। এই টাইপ গুলো দেখলে হয়তো হচ্ছে আপনাদের অনেক ক্ষেত্রে ইজি হবে। ঠিক আছে? স্পেস রিলেশন বলতে মূলত বুঝাইতেছে হচ্ছে আমাদের দিক নির্দেশনা বা আমি সোজা গিয়ে ডানে গেছি, উপরে গেছি, নিচে গেছি এই টাইপের আরকি। সো এই যে এখানে আমি দিয়ে দিয়েছি কি টাইপের জিনিস যে আমাদের জানা লাগবে। যেমন আমাদের সবার আগে হচ্ছে ড্র করা লাগবে। খাতায় একটা প্লাস চিহ্ন এঁকে উপরের দিকে নর্থ, নিচে দক্ষিণ, বাম পাশে হইতেছে হচ্ছে আমাদের পশ্চিম আর ডান পাশে হচ্ছে পূর্ব দিয়ে বিসমিল্লাহ বলে হচ্ছে আমাদের এই টাইপের ম্যাথ করে ফেলতে হবে। এরকম করে হচ্ছে আমাদের মোড় থাকলে যে আমার হইতেছে সোজা গিয়ে ডানে গেল, এরপর আবার বামে গেল। তো মোড়ের ক্ষেত্রে হইতেছে আপনি হচ্ছে পশ্চিম দিকে আছেন, আপনি বামের দিকে গেলে হইতেছে আপনি কোন দিকে তাকায় আছেন। এই জিনিসগুলো হচ্ছে একটু বুঝতে হবে। ঠিক আছে? সর্বনিম্ন দূরত্ব বলতে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় গেছেন ডানে বামে অনেক কিছু করে আল্টিমেটলি গেছেন। তো আপনার শুরুর অবস্থান এবং শেষ অবস্থানের পার্থক্যটা সাধারণত পিথাগোরাসের থিওরি দিয়েই a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু c স্কয়ার। পিথাগোরাস দিয়ে আল্টিমেটলি এটা সলভ করতে হয়। ঠিক আছে? আমাদের ডিগ্রি ভিত্তিক মোড় যে আমি সরাসরি ডানে বামে না ঘুরে ১০ ডিগ্রি এদিকে চেপে গেল। এটা কিন্তু আবার হচ্ছে প্যারার জিনিস। ঠিক আছে? ছায়া সংক্রান্ত নিয়ম হইতেছে যে সূর্যোদয় হচ্ছে হলো গিয়ে আপনার যেমন আমাকে বলল যে আমি হাঁটতেছি পশ্চিম দিকে ছায়া পড়ছে। হ্যাঁ? সো সকাল কয়টা বাজতে পারে? সো পশ্চিম দিকে ছায়া পড়ছে মানে অবশ্যই সূর্য মাথার উপরে উঠে নাই। অর্থাৎ দুপুর যে ১২টা, ১২টার আগের কাহিনী আমি কথা বলতেছি। আবার যখন হইতেছে বলবে যে আমার ছায়া পূর্ব দিকে পড়ছে, তখন আমার কিন্তু হচ্ছে বুঝতে হবে যে তখন কিন্তু সূর্যাস্তের কাছাকাছি সময়। তাই না? আবার অনেক সময় আমাকে বলতে পারে যে আমার ছায়াটা কই পড়ছে? আমার ছায়াটা উত্তর দিকে পড়ছে। আপনার তখন উত্তর দিকে পড়লে আপনার বুঝতে হবে যে সেইটা বেলা হচ্ছে একটু
মানে ১২টার পরে বা শীতকাল, হ্যাঁ? বা একটু ১২টার পরে ১টা-২টার দিকে তখন কিন্তু আস্তে, আস্তে কিন্তু দক্ষিণ দিক মানে মাথার উপরেই থাকে, একটু দক্ষিণে হচ্ছে হলো গিয়ে হেলে থাকে। তাই না? তো এরকম আরকি জিনিসগুলো ছায়া সংক্রান্ত নিয়মগুলো হচ্ছে আমাদের একদম কমন সেন্স, এগুলো বুঝতে হবে। সো এরকম একটা উদাহরণ যদি আপনি বলেন যে ১০ মাইল হেঁটে ডানে ঘুরে ৫ মাইল হাঁটে, এরপরে আবার ডানে ঘুরে ২ মাইল হাঁটে, তিনি কোন দিকে হাঁটতেছে? তাই না? তাইলে হচ্ছে ডানে, বামে, উপর, নিচে গিয়ে আল্টিমেটলি হচ্ছে দূরত্বটা কত? আল্টিমেটলি কিন্তু হইতেছে হচ্ছে এখানে দূরত্ব বের করতে বলা নাই। জাস্ট হইতেছে কোন দিকে আছে সেইটা। সো এখানে হচ্ছে হিসাব করে দেখা যায় কি দক্ষিণে। ঠিক আছে? এরপরে ধরেন যে হচ্ছে হলো গিয়ে আমার কি বলল? যে উত্তর অভিমুখে একটি জাহাজ কি করছে? দক্ষিণ পশ্চিমে গেছে। আমার কিন্তু ডিগ্রি বলে নাই। সো এখান থেকে হচ্ছে আমাদের যেহেতু দক্ষিণ পশ্চিমে গেছে, সো দক্ষিণ পশ্চিমে যে উপরে উত্তর হইলে দক্ষিণ পশ্চিম কোন দিকে? একদম হচ্ছে ঘুইরা এদিকে। তাই না? সো দক্ষিণ পশ্চিমে যাইতে হলে কত ডিগ্রি লাগে? তো এইখানে হচ্ছে ৯০ ডিগ্রি, এখানে ৯০ ডিগ্রি, ৯০ ডিগ্রি থেকে একটু বেশি লাগে। ৯০, ১৮০ ডিগ্রি থেকে একটু বেশি লাগে। সো ১৮০ ডিগ্রি থেকে একটু বেশি কি আছে? একটু বেশি হইতেছে হচ্ছে আমাদের ১৯০ ও আছে, আবার ২২৫ ও আছে। তা আমার মনে হয় এটা আমি ভুল লিখছি। খুব সম্ভবত এটা হচ্ছে ২২৫ হবে। ঠিক আছে? দক্ষিণ পশ্চিম অভিমুখে যেতে না পারে তত ডিগ্রি কোণ। আমার মনে হয় এটা ২২৫ হওয়া উচিত ছিল। আচ্ছা, সো এই যে এখানে উত্তর হবে হয়তো আপনাদের ২২৫, যে আমার হচ্ছে একদম হচ্ছে দক্ষিণ পশ্চিম মানে কি? একদম হচ্ছে কোণাকুনি। সো কোণাকুনি কি হবে? কোণাকুনি হচ্ছে হলো গিয়ে আমাদের এইটা ১৮০, এইটা ২৭০। সো এইখানে ৪৫ যোগ করলে আপনি দেখবেন যে ২৭৫ হচ্ছে মাঝখান বরাবর ২২৫ ডিগ্রি কোণ পেয়ে যাবেন। যে এইখান থেকে এই জায়গায় আসছে ২২৫ ডিগ্রি তারে হচ্ছে জাহাজটা ঘুরাইতে হইছে। ঠিক আছে? তো এরকম আরকি বিষয়গুলো যে আপনি ডানে গিয়ে বামে ঘুরছেন, এখন কোন দিকে তাকায় আছেন। এরপরে ধরেন যে দূরত্ব নির্ণয়ের ম্যাথ গুলো খুব ইজি। হ্যাঁ? যে আমাদের হইতেছে ডানে গিয়ে বামে গেছি। আমরা এদিক দিয়ে হচ্ছে ৩ কিলো হাঁটছি, এখান দিয়ে হচ্ছে ৪ কিলো গেছি। তারপরে আবার ৪ কিলো গেছি, আবার ৩ কিলো গেছি। সো এই যে এখান থেকে কি করতে হবে? একটা পিথাগোরাসের হচ্ছে সুন্দর করে আমি একটা সমকোণী ত্রিভুজ বানায় ফেলবো। এরকম একটা চিত্র এঁকে খাতার ভিতরে সমকোণী ত্রিভুজ বানায়, যে এইটারে হইতেছে অতিভুজ, এইটারে হইতেছে হচ্ছে ভূমি, এইটারে হচ্ছে লম্ব ধরে এই অতিভুজটা হচ্ছে বের করে দিলে আমাদের খুব ইজিলি কিন্তু এইটা হচ্ছে আমাদের হয়ে যায়। আচ্ছা, তো এই আরকি মোটামুটি দূরত্ব নির্ণয়। দূরত্ব নির্ণয়ের পরে হচ্ছে হলো গিয়ে আমাদের কি টাইপের ম্যাথ আসতে পারে? মেকানিক্যাল কিছু রিজনিং আসতে পারে। মেকানিক্যাল রিজনিংটা কি? যে আমার ঠেলার থেকে কি টানা সহজ? নাকি টানার থেকে ঠেলা সহজ? অথবা ধরেন যে গিয়ার বক্স দিল। গিয়ার বক্সের ভিতরে গিয়ারদের ভিতরে সংযোগ দেখায়া বলল যে একটা গিয়ার যদি ডানে ঘুরে তার পাশের গিয়ারটা কোন দিকে ঘুরবে? অথবা ৩-৪ টা গিয়ার পরে গিয়ে ওইটা হচ্ছে কোন দিকে ঘুরবে? বা ধরেন যে হচ্ছে আপনাকে কিছু হচ্ছে ছবি দিল, সে ছবিতে যে বিভিন্ন টাইপের হাতুড়ি আছে। সো কোনটা কোন টাইপের কাজে ব্যবহৃত হয়? অথবা আপনাকে বলল যে সিজেল। তো সিজেলটা হইতেছে হচ্ছে কি কাজে ব্যবহৃত হয়? হ্যাঁ? কার্পেন্ট্রি বা হচ্ছে কাঠের মিস্ত্রিদের জন্য এই সিজেলটা লাগে। এই সিজেল কিন্তু আবার হচ্ছে যারা হচ্ছে রাজমিস্ত্রি তাদের কিন্তু লাগে না। তো এরকম করে কিন্তু মেন্টাল এবিলিটি কোয়েশ্চেন চলে আসে। যে কোনটা কার যন্ত্রপাতি, কোনটা কার প্রফেশন, এরকম হচ্ছে এনালজিক্যাল জিনিসপত্র আসতে পারে। এরপরে হচ্ছে আমাদের রিলেশন। রিলেশন মানে হচ্ছে সম্পর্ক। তো সম্পর্ক সলভ করার ক্ষেত্রে খুবই সিম্পল একটা নিয়ম হইতেছে উপরে নিচে হইতেছে, মানে আমার একটা যে প্রোজেনি বা আমাদের একটা এরকম হচ্ছে বানায় নিতে হয়। হ্যাঁ? হায়ারার্কি বানায় নিতে হয়। মা বললে উপরে যাবো, দাদা বললে তারও উপরে যাবো, দাদার দাদা বললে তারও উপরে যাবো, ছেলে বললে ১ ঘর নিচে যাবো, বোন বললে হইতেছে ১ ঘর ডান পাশে যাবো। এই যে বিষয়গুলো এগুলো কিন্তু হচ্ছে আমাদের বুঝতে হবে। না বুঝলে কিন্তু ভাই ধরা। তো রিলেশন মোটামুটি যারা জি বাংলার সিরিয়াল দেখে অভ্যস্ত তারা এমনি পারে। বাট ওই আপুরা ছাড়া যারা আমরা ভাইয়ারা আছি তারা আমাদের কিন্তু একটু ভাই পড়াশোনা করতে হবে রিলেশন নিয়ে। একটু প্র্যাকটিস না করে গেলে পারব না। এবং প্রচুর কোয়েশ্চেন আসছে বিগত বছরে রিলেশন নিয়ে। ইভেন প্যাসেজ আকৃতির যে কোয়েশ্চেন গুলো আসবে সেগুলোতেও কিন্তু রিলেশন আসে। কম্পারিজন অ্যান্ড অর্ডার এইটা আপনাদের জন্য ফরজ। এইটাতে কোয়েশ্চেন আসবে বলে আমি বিলিভ করি। এরকম বড়, বড় প্যাসেজ দিয়ে হয় প্যাসেজ দিয়ে ২ টা বা ৩ টা কোয়েশ্চেন দিবে অথবা সিঙ্গেল কোয়েশ্চেন এর জন্য এরকম ৪-৫ লাইনের কোয়েশ্চেন দিবে। সে বলল যে এ এসে বসে, ওর সাথে ওর ঝগড়া, এ এর সাথে কথা বলে না। এরকম কইরা বলল যে, তাইলে কে কার বাসায় বসবে? অথবা ধরেন যে হচ্ছে হলো গিয়া পি জি এর থেকে লম্বা, এস এম এর থেকে লম্বা। এই যে আমার শর্তগুলা দিয়ে আল্টিমেটলি বলবে যে কে সবথেকে টলেস্ট অথবা কে সবথেকে হচ্ছে স্মলেস্ট। ঠিক আছে? এরকম মানে এই অর্ডারের কোয়েশ্চেন গুলা খুবই ইম্পোর্টেন্ট আপনাদের জন্য। আচ্ছা, পরবর্তীতে কিন্তু হচ্ছে আমাদের পরবর্তীতে হচ্ছে আমাদের প্যাসেজ বেসড কিছু হচ্ছে কোয়েশ্চেন আছে। প্যাসেজ বেসড কোয়েশ্চেন গুলো কিরকম? যে আমাকে হচ্ছে একটা এরকম প্যাসেজ দিয়ে বলল ১ এর থেকে ৫ নাম্বার কোয়েশ্চেন আমাকে সলভ করে দাও। এইটা সাধারণত হচ্ছে আপনারা আইবি এর কোয়েশ্চেন ব্যাংক যদি আপনারা কখনো দেখে থাকেন, আইবিএ বেসড কোয়েশ্চেন গুলো কিন্তু এরকম আসে। ঠিক আছে? তো এইখানে কিন্তু হচ্ছে আমাদের যে এক্স অকুপাই করে লাস্ট চেয়ার। তো এখানে আমাদের হচ্ছে কে কোন জায়গায় বসবে এখানে বলে দেওয়া। যেমন এখানে আমার বলে দেওয়া ছিল যে এ রে ১, ২ এবং ৩ নাম্বার চেয়ার ছাড়া এ বসবে না। এ হচ্ছে ভিআইপি। সি হইতেছে হচ্ছে আমাদের বি এর পাশে হচ্ছে বসতে হবে। অন্য কোন জায়গায় বসবে না। হয়তো বি আর সি জামাই বউ।
ডি হইতেছে ১ম এবং লাস্টের চেয়ারে তাকে হচ্ছে বসাইতে হবে না। সে দুধ ভাত তার মাঝখানে কোনো এক জায়গায় লুকায় রাখতে হবে। ঠিক আছে? এক্স-রে অবশ্যই ফার্স্টের চেয়ার অথবা লাস্টের চেয়ার দিতে হবে। অন্য কোনো জায়গায় তারা বসানো যাবে না। এরকম অনেকগুলা কন্ডিশন দিয়ে আপনারা কোনটা শর্ত মানে, কোনটা শর্ত মানে না, কোনটা চিপেস্ট মানে এরকম হচ্ছে অনেক কিছুই আসতে পারে। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের তো এরকম হচ্ছে আমাদের যে প্যাসেজ ভিত্তিক যে জিনিসগুলো, এগুলো আপনাদের প্রধান আকর্ষণ। এগুলো কিন্তু হচ্ছে আমাদের রিটেন এবং প্রিলি ২ টাতেই আসার মতো এবং আমার মনে হয় ২ টাতেই হচ্ছে এরকম কোয়েশ্চেন গুলো দিবে। এবং এইটা যথেষ্ট টাইম কনজিউমিং। এগুলো প্র্যাকটিস না করলে মাথা যদি আপনারা ক্লিয়ার না করেন এগুলো সলভ করতে, করতে। এগুলো যে আহামরি কঠিন তা না। আহামরি কিন্তু কঠিন না। ঠিক আছে? এগুলা আমাদের বসে, বসে একটু ধৈর্য নিয়ে সলভ করলে কয়েকটা এমনি আপনারা পারবেন। বাট সময়ের একটা বিষয় থাকে। এক্সাম হলে আপনার হচ্ছে পর্যাপ্ত সময় না পেলে কিন্তু এগুলা সলভ করা যায় না। সো পর্যাপ্ত সময় থাকবে না। সো দ্রুততম সময়ে এগুলো কিভাবে কি করা যায় এগুলো আপনাদের হইতেছে একটু শিখতে হবে। সো এখানে আমি চেষ্টা করব মোটামুটি ৪০-৪৫ পেজের ভিতরে আমার পুরা ২০ মার্কের সাজেশনটাকে একটু গুছিয়ে এনে দেওয়ার। আহামরি অনেক, অনেক ম্যাথ দিয়ে আমি ভরা রাখবো না। অন্তত একই টাইপের ১ টা বা ২ টা করে আমি ম্যাথ দেওয়ার চেষ্টা করব যাতে হচ্ছে সব কম্প্রিহেনসিভ কভার হয়। কারণ কমন ফেলানোর চিন্তা করলে আসলে লাভের থেকে লসই বেশি হয়। তো মোটামুটি এই হইতেছে আমাদের এনালিটিক্যাল এবিলিটি। আ এইটা মোটামুটি আপনারা একটু চেষ্টা করলে পারবেন। এটা আহামরি কঠিন কিছু না। জাস্ট সাজেশন ফলো করলে, একটু রেগুলার পড়াশোনা করলে হোপফুলি হয়ে যাবে। ঠিক আছে? তো এই হইতেছে হচ্ছে আপনাদের প্রিলি ভিত্তিক যেই আলোচনা আ সেইটা এডিটিং ভিত্তিক আলোচনাও আমি নিয়ে আসবো। আশা করি যারা হইতেছে এই এনালাইটিক্যাল এবিলিটি নিয়ে ভয়ে ছিলেন, তাদেরকে অন্তত আমি একটা বেসিক আইডিয়া দিতে পারছি যে এনালাইটিক্যাল এবিলিটির ভিতরে আমার কি, কি টপিক কভার করা লাগবে। আরো ২-১ টা জিনিস আমার বাদ যেতে পারে। আমি হয়তো আগামীকাল হয়তো আমার এই শিটটা ফাইনাল হয়ে যাবে, হ্যাঁ? সো আমার মনে হয় না কিছু বাদ গেছে। থাকলেও ২-১ টা বাদ যেতে পারে। আ বাট আমি বিলিভ করি যে আপনারা আইডিয়া অন্তত পাইছেন যে আমি আসলে কি, কি বুঝাইতে চাইছি। ঠিক আছে? এখন আপনাদের থেকে কোয়েশ্চেন নিবো। আপনাদের যদি কোন কোয়েশ্চেন থাকে আমাকে কষ্ট করে একটু কমেন্ট দিয়ে দেন, হ্যাঁ? নিচে একটু কমেন্ট করে আমাদের হচ্ছে একটু জানান। আচ্ছা। সো এই তো মোটামুটি হচ্ছে আপনাদের এফবিএস পরীক্ষা নিচ্ছে। সো এফবিএস প্যাটার্নের সাথে আপনারা পরিচিত। ওই এফবিএস প্যাটার্নেই আমরা টুকটাক ম্যাথ করে যাবো। এফবিএস প্যাটার্নে হচ্ছে আমরা আ বাংলা, ইংরেজি পড়ে যাবো। হ্যাঁ? সো হোপফুলি আমাদের খুব বেশি কষ্ট হবে না। আমরা যতটা আসলে প্যানিক করতেছি এতটাও প্যানিক করার কিছু নাই। এইটা এইটা মানে এইটা আসলে খুবই নরমালাইজড একটা সিচুয়েশন। আপনাদের তাও বলে দিছে। আমাদের সময় এগুলা কিচ্ছু বলত না। এক্সাম হলে গিয়ে আমরা একসময় দেখতাম যে ৭০ মার্কের ম্যাথ আসছে রিটেনে। আরেকবার গিয়ে দেখতাম যে ১ মার্কও ম্যাথ দেয় নাই। হ্যাঁ? ২০০ মার্কের কোয়েশ্চেনে বা ১০০ মার্কের কোয়েশ্চেনে একটা সিঙ্গেল মার্ক ম্যাথ আসে নাই। আবার দেখা গেল যে ৭০ মার্কের ম্যাথ আসছে। আবার কোন পরীক্ষায় গিয়ে দেখি যে হইতেছে হচ্ছে আপনাদের ডাটা ইন্টারপ্রিটেশন আসছে। হ্যাঁ? এখানে একটা জিনিস আমি এড করি নাই ডাটা ইন্টারপ্রিটেশন। গ্রাফ, চার্ট, হ্যাঁ? এগুলা থেকে হচ্ছে আমাদের এটা ব্যাখ্যা করতে হয় যে এই গ্রাফটাতে কি বৃদ্ধি পাইতেছে না এটা কি কমতেছে না কি হচ্ছে, হ্যাঁ? এরকম কিন্তু ব্যাখ্যা করা লাগে। সো এই গ্রাফিক্যাল কিছু রিপ্রেজেন্টেশন আছে, ডাটা ইন্টারপ্রিটেশন আছে। বার ডায়াগ্রাম এই মানে বিভিন্ন ডায়াগ্রাম থেকে হচ্ছে আমাদের ডাটা এক্সট্রাক্ট করা। তো এই জিনিসগুলা কিন্তু হচ্ছে আমাদের এই এনালাইটিক্যাল এবিলিটি ক্রিটিক্যাল থিংকিং এর ভেতর চলে আসবে। আপনাকে হয়তো একটা ফার্মের বার ডায়াগ্রাম দিয়ে আপনাকে একটা ফার্মের বিভিন্ন হচ্ছে তথ্যগুলো দিয়ে সেখান থেকে কিন্তু আপনার প্রফিট লস ক্যালকুলেশন চলে আসতে পারে। তো এই জিনিসগুলোর সাথে আমরা হয়তো পরিচিত না। আমরা তো ৫-৬ বছর ধরে এরকম কোয়েশ্চেন পাই না দেখে আমরা হয়তো এগুলো নিয়ে মাথা ঘামাই নাই। বাট সেগুলো আবার ব্যাক করছে। একদিক দিয়ে ভালো নিউজ, একদিক দিয়ে খারাপ নিউজ। ঠিক আছে? বাট আমি যেটা বললাম আপনাদের হচ্ছে যথেষ্ট ব্যাকআপ আছে। আপনারা চেষ্টা করলে এই ১৪-১৫ দিনে হচ্ছে পারা সম্ভব। এটা প্যানিক না করে এই সময়টাকে পুরোপুরি কাজে লাগান। বরঞ্চ হচ্ছে খুশি হয়ে যান যে হচ্ছে ব্যাংক থেকে হচ্ছে জিকে টা সরায় নিছে প্রিলিতে। ঠিক আছে? যা দিছে মোটামুটি হচ্ছে আমরা যা পড়তাম সেই জিনিসই সামান্য কিছু হয়তো এড করা লাগবে। তাই না? তো এই আজকে এই পর্যন্তই থাক। আর কোয়েশ্চেন দেওয়ার মতো কোয়েশ্চেন আমি পাচ্ছি না। আচ্ছা। সো মোটামুটি এই পর্যন্তই থাক। আর যেটা বলতেছি আপনাদের সিনিয়র অফিসার যে কোর্সটা হচ্ছে বর্তমানে চলতেছে আমাদের সিনিয়র অফিসার কোর্সে চাইলে এড হইতে পারেন। খুবই ন্যূনতম একটা মার্জিনাল ফিতে আপনাদের এই কয়েকদিনের সাপোর্ট থাকবে এবং খুব সম্ভবত ৳১২০০ বা সামথিং ৳১,০০০ বা ৳১২০০ আপনার হচ্ছে পেইজে মেসেজ দিবেন। খুবই নমিনাল একটা ফি রাখা হইছে। কিন্তু ওই আগে গতানুগতিক যে সাজেশন সেগুলোর বাইরে নতুন করে শিট বানানো লাগতেছে।
বাট আলাদা কোনো হচ্ছে আমাদের ঝামেলা হবে না আশা করি। হ্যাঁ? মোটামুটি সবকিছু আমরা ১০০ মার্কের গুছিয়ে দিতে পারবো। কতটুকু কমন আসে সেটা আসলে আ সিউরিটি নেই, বাট টাইপ ইনশাআল্লাহ যথেষ্ট পরিমাণে কমন পড়বে। এইটা মোটামুটি আমাদের ভরসা আছে। আমাদের লাস্ট যেই এসওর যেই রেজাল্টটা দিল গতকালকে, আ রাফ একটা এস্টিমেশন এ আমরা 67% পাইছি। আমাদের কাছে যতটুকু রেকর্ড ছিল, এইটা কম বেশি হইতে পারে। সো ১৫৫৪ জন রিকমেন্ডেড। আমরা কয়েকশো ছেলেপেলে পড়াইছি। তার ভিতরে আ প্রায় 70 ছেলেপেলে চান্স পেয়ে যাওয়া, এটা আসলে আমি মনে করি মুখের কথা না। হ্যাঁ? যথেষ্ট এটা প্রমিজিং, হ্যাঁ? অন্যান্য আপনারা যদি হাউস গুলো চিন্তা করেন। সো যেহেতু এত বেশি চান্স পাচ্ছে, দ্যাট মিনস হচ্ছে আমরা কিন্তু খুবই প্রিসাইজ সাজেশন বা প্রিসাইজ গাইডলাইন হচ্ছে দিতেছি, এবং যেখানে যতটুকু দরকার অতটুকু হচ্ছে প্রোভাইড করতেছি বলেই আপনার হইতেছে এই সাকসেস রেটটা মোটামুটি অন্যদের থেকে বেশি। তাই না? এবং হচ্ছে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ভাই একটু ফলো করতে হবে। ভর্তি হয় অনেকে। কিন্তু ওই যে ক্লাসে আমি আর দেখি না। ১ দিন দেখছি, ২ দিন দেখছি, আর এক্সামের খবর নাই। তো আপনাদের এইভাবে না করে একটু কন্টিনিউয়াস কতদিন পড়াশোনা করেন। এই আপনি ২৩ সালে অনেকেই চান্স পাইছে যাদের আসলে হতাশ ছিল বা হবে না ধরে নিছিল, বা একদম ফ্রেশার, ভাই আমার হবে না। বা অনেকে অনেক বছর ধইরা পড়তেছে, প্রিলি পাস করে রিটেন পাস করে। অনেকেই ছিল। বাট আল্টিমেটলি তো এসও হইছে তারা। তাই না? আপনারাও চেষ্টা করলে হবে না। আপনারা প্রাইভেট ভার্সিটির হন, পাবলিকের হন, এনি ব্যাকগ্রাউন্ড থেকে আসেন আপনি। আপনার পক্ষে পসিবল ভাই, একটু জাস্ট হচ্ছে কষ্ট করে লেগে থাকেন। এইবার না হইলে সামনের বার এই নলেজটা কাজে দিবে। সো কখনোই আপনারা চেষ্টা করবেন না যে একটু মানে কোনমতে হচ্ছে সিলেবাস শেষ করে কোনমতে পরীক্ষা, তাহলে এটা একটা লুপের ভেতরে আটকে যেতে হয়। বেসিক ডেভেলপমেন্ট এর উপরে নজর দিন, ভাষাগত দক্ষতা বাড়ান, অ্যানালিটিক্যাল এবিলিটি বাড়ান, ম্যাথমেটিক্যাল এবিলিটি বাড়ান। আস্তে, আস্তে নিজেকে হচ্ছে আগের দিনের থেকে একটু করে উন্নত করতে থাকেন। তাইলে হোপফুলি ইনশাআল্লাহ একটা না একটা সময় গিয়ে অবশ্যই হইতেছে আপনি আপনার কাঙ্ক্ষিত জায়গায় চলে যাবেন। ঠিক আছে? তাহলে মোটামুটি আজকে এই পর্যন্তই আমার বলার ছিল। এরপরে বাকি আলাপ ইনশাআল্লাহ আগামীকাল হবে, তার পরের দিন হবে, এবং আমি চেষ্টা করব আমার এই প্রফেশনাল ব্যস্ততার মাঝেও যতটুকু সম্ভব আপনাদের জন্য শিট গাইডেন্স আ অথবা এরকম টুকটাক ছোট ভিডিও অন্তত নিয়ে আসার জন্য। সো আজকে এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।